আরে স্টার্ট করে দিন স্যার। আরে জি, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, বলেন তো কি কি টপিকে মানে কোন টপিকটা চাচ্ছিলেন রিভিউ? আর লেআউটের পরে স্যার মানে অফলাইনে স্যার দুটা ক্লাস হয়েছিল স্যার, আমরা ডিটোর স্যার অনেকে পাইনি স্যার। নয় করে বলুন। উম আচ্ছা, সম্ভবত আপনাদের সাথে আমার যখন সামনাসামনি কথা হচ্ছিল তখন মনে হয় এটাই বলছিলাম যে মেবি নয়েজ মার্জিন আপনাদের বাদ গেছে। জি স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনারা আসেননি কেন আগে সেটা বলেন তো শুনি। আমাদের এরপরে স্যার ল্যাব টেস্ট ছিল তো স্যার, মানে বেশিরভাগ ডিটোর বেশিরভাগই মিস ছিল আচ্ছা, আম, আর আপনাদের পরীক্ষার প্রিপারেশন কেমন? স্যার। পড়াশোনা করেছেন? একটু স্যার একটা সমস্যা ছিল স্যার, দেখাবো। আচ্ছা, সমস্যা আছে, তাহলে আমরা আগে শুরু করি, তারপরে আপনি কিছু দূর পড়ার পরে তারপর প্রবলেম নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন না? জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা আম, আপনারা ল্যাবে হয়তো বা অনেকে শুরু করেছেন, হয়তো বা আপনাকে ভার্চুয়াল তার আইদার অফলাইনে অথবা অনলাইনে মনে হয় কোনো লেকচার আপ করে দেওয়া থাকতে পারে। ওখানে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অথবা ভোল্টেজ ট্রান্সফার কার্ভ বা ডিসি কার্ভ বা ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এই ধরনের কোনো কিছু শুরু করে থাকতে পারে বা অথবা সামনে করবে, যেটাকে আমরা বলছি ভিটিসি, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তার মানে হচ্ছে এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইনপুটকে চেঞ্জ করে বা ইনপুটকে সুইং এর মাধ্যমে আউটপুটটা কেমন হয় সেটার একটা প্লট নিব, মানে একটা প্লট বের করব এবং দেখবো যে এই প্লটটা প্রতিটা পয়েন্টে চেঞ্জটা হচ্ছে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, বা ওই প্লট থেকে আমরা কি কি প্যারামিটার পাই, এগুলো হচ্ছে ভিটিসির মূল উদ্দেশ্য। যে আমরা ভিটিসি থেকে আলটিমেটলি কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা ভিটিসি থেকে বের করতে পারবো। তাহলে ভিটিসি হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, সেটা ইনপুটকে ভ্যারি করলে তার জন্য আউটপুটটা কেমন হয় সেটার রিপ্রেজেন্টেশনটা দেখায়। আমরা উদাহরণ হিসেবে এখানে স্ট্যাটিক সিমস ইনভার্টার বিভিন্ন সময় দেখেছি, তো আমরা এখানে উদাহরণ হিসেবে স্ট্যাটিক সিমস ইনভার্টার কি নিব। তার মানে হচ্ছে আমরা একটা পিমস আর একটা এনমস কে এভাবে কানেক্ট করে, যেখানে আমরা তার গেট দুটোকে কানেক্ট করেছিলাম, মানে এটা হচ্ছে পিমস এর গেট, এটা হচ্ছে এনমস এর গেট। এই পয়েন্টটাকে আমরা জানি যে আমাদের পিমস এর সোর্স, এখানে আছে পিমস এর ড্রেইন, আর এনমস এর ড্রেইনটাও এই পয়েন্টে আর এনমস এর সোর্সটা হচ্ছে গ্রাউন্ডে। আমরা আউটপুট নিচ্ছিলাম দুটো ড্রেইন যেখানে কানেক্টেড হচ্ছে সেখান থেকে, এখান থেকে আউট নিয়েছি, আমরা বলছি সেখানে তার আউটপুট লোড ক্যাপ থাকবে সিএল। তাহলে এই স্ট্যাটিক সিমস ইনভার্টারের জন্য আমরা জানি যে আমরা ধরেন আম, এদের মোড অফ অপারেশন, আমরা মোটামুটি মোড অফ অপারেশন যদি চিন্তা করি, একটা এনমস অথবা একটা পিমস এর জন্য যদি মোড অফ অপারেশন, তাহলে আমরা সাধারণত আলোচনার মধ্যে আনি হচ্ছে কাট অফ, এবং কাট অফ এর পরে আমরা আলোচনার মধ্যে আনি লিনিয়ার, আর তারপরে হচ্ছে স্যাচুরেশন। কাট অফ এর আগে যে আমাদের অ্যাকুমুলেশন ছিল বা ডিপ্লেশন ছিল সেগুলো নিয়ে আমরা সাধারণত ভিএলএসআই এর মধ্যে খুব একটা বদার হই না, ওটা আমরা হয়তো বা মস ডিভাইসেস বা সেমিকন্ডাক্টর ডিভাইস থিওরি ওগুলাতে হচ্ছে ওগুলা দেখা হয়। কিন্তু ভিএলএসআই এর মধ্যে আমাদের মেইন কনসার্ন থাকে কাট অফ থেকে তারপর ডিভাইস অন হওয়ার পরে কেমন হবে। তো আমরা দেখব যে আমাদের এই
এই পার্টিকুলার মোড অফ অপারেশন, এই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোথায় কোথায় কোনটা কোনটা মোড অফ অপারেশন অ্যাক্টিভ থাকে। তার মানে হচ্ছে এই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, অর্থাৎ আমরা যদি এই বাম দিকে স্ট্যাটিক সিমস ইনভার্টারের জন্য একটা প্লট নেই, যদি একটা প্লট বানাতে পারি যেখানে আমরা ইনপুটকে ভ্যারি করব, মানে আমাদের এই ইনপুট ভি ইনটাকে আমরা এই ভ্যারি করব, ধরেন আমরা ভ্যারি করব ভিএসএস থেকে ভিডিডি পর্যন্ত, মানে হচ্ছে আমাদের 0 থেকে 1 ভোল্ট এর মধ্যে আমরা ভ্যারি করব, মানে 0 থেকে শুরু করে 1 ভোল্ট পর্যন্ত আমরা বাড়াবো। বাড়ানোর জন্য আমরা দেখবো তার করেসপন্ডিং আউটপুটটা কেমন হয়। আচ্ছা, এটা একটা ইনভার্টারের কথা বলছি, তাহলে একটা ইনভার্টারের জন্য যখন ইনপুট হচ্ছে 0, তখন আউটপুটটা কত? 1। সো 0-র জন্য আপনার পাওয়ার কথা হচ্ছে 1 ভোল্ট, আর 1 ভোল্টের জন্য পাওয়ার কথা হচ্ছে 0 ভোল্ট। তার মানে 0 থেকে 1-এ যখন আমি সুইং করছি, মানে 0 থেকে যখন 1-এ বাড়াচ্ছিলাম, তখন ইভেন্চুয়ালি আমার আউটপুটটা ভি আউটটা হওয়ার কথা 1 ভোল্ট থেকে 0 ভোল্ট। তার মানে হচ্ছে তার আউটপুট যদি আমরা এদিকে প্লট করছিলাম, তাহলে আউটপুটটা আমরা জানি যে যখন ভি ইন হচ্ছে 0, তখন তার জন্য ভি আউটটা ম্যাক্সিমাম হওয়ার কথা 1 ভোল্ট, আইডিয়ালি 1 ভোল্ট হওয়ার কথা। আর যখন ভি ইনটা বেড়ে হবে হচ্ছে 1 ভোল্ট, তখন আমাদের আউটটা হওয়ার কথা 0 ভোল্ট, দ্যাট মিনস এই পয়েন্টে থাকার কথা, বিকজ এটার করেসপন্ডিং ওয়াই এক্সিস বরাবর ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। তার মানে এটা হওয়ার কথা আমাদের 1 ভোল্ট ইনপুটের জন্য করেসপন্ডিং আউটপুট। তার মানে যখন আমাদের ইনপুট 0 ছিল, তার জন্য আমরা 1 ভোল্ট পেয়েছি, যেটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। আর যখন আমাদের ইনপুট হচ্ছে 1 ভোল্ট, তার জন্য আমরা আউটপুট পেয়েছি 0 ভোল্ট, সেটা আমাদের হচ্ছে বি পয়েন্ট। তার মানে এই আমরা যদি এই 0 বা অরিজিন থেকে বি এর দিকে যেতে থাকি, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে সেটা আমাদের এখানে প্লট করতে পারার কথা। আচ্ছা, আইডিয়ালি যদি চিন্তা করি, একেবারে ধরেন আইডিয়ালি চিন্তা করছি, আইডিয়ালি যখন আমি আপনাকে বলবো, তখন আমরা আইডিয়ালি কিন্তু ঠিক আছে, আইডিয়াল কেসের জন্য যখন ছিল, যখন ধরেন পুরোপুরি আইডিয়াল কেসের জন্য ছিল, তখন আমরা বলছি যে আমাদের সুইং করছি 0 থেকে 1 ভোল্ট, এবং আমরা জানি যে 0-র জন্য আসার কথা 1, আর 1-এর জন্য আসার কথা হচ্ছে 0-র জন্য আসার কথা 1, আর 1-এর জন্য আসার কথা হচ্ছে 0। এটা হওয়ার কথা 0, এটা আইডিয়ালি হওয়ার কথা। এবং আইডিয়াল কেস যেহেতু আলোচনা করছি, তো আইডিয়াল কেসে আমরা 0 থেকে 1-এ যাচ্ছে, তাহলে আউটপুটটা 1 থেকে 0-র জন্য আমরা যদি একেবারে আইডিয়ালি চিন্তা করি, তাহলে আইডিয়ালি ধরতে পারি যে 0 আর 1-এর ঠিক মাঝামাঝি যে পয়েন্টটা আছে, আইডিয়ালি 0 আর 1-এর মাঝামাঝি হচ্ছে 0.5। ঠিক ওই মিড পয়েন্টে বা মিডল পয়েন্টে গিয়ে আমরা চিন্তা করতে পারি যে এই সুইংটা হয়, অর্থাৎ এই মিডল পয়েন্টের আগ পর্যন্ত সময়ের জন্য 0 থেকে এই 0.5 ভোল্টের জন্য আউটপুটটা 1 ভোল্ট, আর 0.5 থেকে 1 ভোল্টের জন্য আউটপুটটা 0 ভোল্ট। তার মানে হচ্ছে, যদি আমরা একটু ডান দিকে বলি, যে আমরা ভি ইন 0 থেকে 1 ভোল্টে যাওয়ার জন্য, ধরেন এটা মিড পয়েন্ট 0.5 ভোল্টের জন্য, যখন 0 ছিল, বলেন তো পিমস আর এনমস এর মধ্যে কোনটা অন কোনটা অফ ইনপুট 0-র জন্য? 0 থাকলে পিমোস অন স্যার। সো পিমস অন, এনমস হচ্ছে অফ। আর যখন আমার ইনপুটটা হচ্ছে 1 ভোল্ট, তখন পিমসটা হবে হচ্ছে অফ, আর এনমসটা হবে হচ্ছে অন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই পি অন থেকে অফ কখন হলো, আর এন অফ থেকে অন কখন হলো? দুইটা টার্মিনাল পয়েন্ট 0 ভোল্ট আর 1 ভোল্টের জন্য তো আমরা জানি, কিন্তু এই চেঞ্জটা কখন হয়েছে, এই চেঞ্জটা কখন হয়েছে, এই চেঞ্জ হওয়ার পয়েন্টটাকে বলা হয় সুইচিং ভোল্টেজ। সুইচিং ভোল্টেজ, সো সুইচিং ভোল্টেজটা হচ্ছে এমন একটা পয়েন্ট ইনপুটের জন্য যখন আপনার এই চেঞ্জটা হয়েছে। এবং সুইচিং ভোল্টেজের ডেফিনেশনটা আমরা বলি হচ্ছে, যখন ইনপুট আর আউটপুটটা সমান, তখন হচ্ছে সুইচিং ভোল্টেজ। তার মানে সুইচিং পয়েন্টে গিয়ে আমাদের এই সুইচিংটা হবে। তার মানে সুইচিং পয়েন্টের আগ পর্যন্ত এই পয়েন্টটা, এই মিড পয়েন্টটা যদি সুইচিং পয়েন্ট ভিএস হয়, তাহলে সুইচিং পয়েন্টের আগ পর্যন্ত এই 0 থেকে ওই সুইচিং পয়েন্ট এই জোনের জন্য আমরা বলছি যে এই জোনের জন্য এটা হচ্ছে অ্যাজ ইফ লজিক লো হিসাবে কাজ করছে। আর
ভিএস থেকে 1 ভোল্ট পর্যন্ত অ্যাজ ইফ লজিক 1 এর মতন কাজ করছে। তার মানে এখানে আপনার অ্যাজ ইফ লজিক 0 এর মতন কাজ করছে, আর এদিকে অ্যাজ ইফ আপনার লজিক 1 এর মতন কাজ করছে। তার অর্থ এই বাম দিকের এই জোনের জন্য আপনার পিমস পুরোটা সময় অন আর এনমস পুরোটা সময় অফ। সো বাম দিকের এই জোনের জন্য পিমস পুরোটা সময় অন এবং এনমস পুরোটা সময় অফ। তার মানে এই মিড পয়েন্ট পর্যন্ত, গ্রাফে যদি মিড পয়েন্টটা থাকে এখানে 0.5 বা যেটাকে বললাম সুইচিং ভোল্টেজ, তাহলে এর আগের অংশের জন্য 0 থেকে ওই পর্যন্ত বলেছি এনমসটা অফ, আর পিমস অন মানে হচ্ছে আউটপুটটা ভিডিডি পাবে। তার মানে এই সুইচিং পয়েন্ট পর্যন্ত আপনার আউটপুটটা হবে এরকম। এবং 0.5 থেকে যখন আমরা এদিকে যাবে আরো 1 ভোল্টের দিকে যাবে, অর্থাৎ 0.5 থেকে ডান দিকে যখন রাইটে আমরা যখন জোনটাকে কনসিডার করছি, তখন ওই অংশের জন্য পিমসটা হচ্ছে অফ আর এনমসটা হচ্ছে অন। এনমস অন হওয়া মানে হচ্ছে আউটপুটটা পাবে গ্রাউন্ড, বিকজ আমরা স্ট্যাটিক সিমস ইনভার্টারের জন্য কাজ করছি। অর্থাৎ এই সুইচিং থেকে ডান দিকের জন্য এইখানে হবে আউটপুটটা আপনার গ্রাউন্ড বা জিরো। তার মানে প্লটটা দাঁড়াচ্ছে কেমন, এই পর্যন্ত আসলো, এসে ঠিক সুইচিং এ চট করে আউটপুটটা 1 থেকে 0 হয়ে এরকম হয়ে গেল। তার মানে গ্রাফটা দাঁড়াচ্ছে এইভাবে, গ্রাফটা যাচ্ছে এদিকে, এসে এই পয়েন্টে গিয়ে শার্পলি নেমে তারপর এরকম হবে। এই গ্রাফটাই হচ্ছে ভিটিসি। কার জন্য? আইডিয়াল সিনারিওর জন্য। এটা হচ্ছে আইডিয়াল সিনারিওর জন্য, এটা আমরা আইডিয়াল কেসের জন্য পেয়েছি। এটা আমাদের একেবারেই আইডিয়াল কেস। কার জন্য গ্রাফটা পেলাম? স্ট্যাটিক সিমস ইনভার্টারের আইডিয়াল কেস এটা পেলাম। এখন এটাকে আইডিয়াল বলছি বিকজ আপনারা এখানে এই শার্প চেঞ্জটা দেখতে পাচ্ছেন। এই শার্প চেঞ্জটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্র্যাকটিক্যালি কখনোই কোনো শার্প এজ পাবেন না। এই শার্প এজটা মানে হচ্ছে এটা ইউনিট স্টেপ ফাংশন। প্র্যাকটিক্যালি আপনি কোনো জায়গায় ইউনিট স্টেপ ফাংশন পাবেন না। সব জায়গায় কখনোই ইউনিট স্টেপ হবে না, সেটাতে হালকা কিছু হলেও স্লোপ থাকবে, হালকা কিছু হলেও স্লোপ থাকবে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বলেন তো এখানে স্লোপ কত? স্লোপ মানে হচ্ছে আপনার ওয়াই এক্সিসে যে চেঞ্জটা হচ্ছে এক্স এক্সিসে চেঞ্জের সাপেক্ষে, রাইট? তাহলে এই এইখানে স্লোপ যদি বের করতে বলি, প্রথমত ধরেন এ থেকে এই অংশ মানে মাঝখানে, এটা তো সুইচিং ভোল্টেজ ভিএস, তাহলে এ থেকে ভিএস পর্যন্ত এই পয়েন্টে স্লোপ কত বলেন তো, এ থেকে ভিএস পর্যন্ত? 0 স্যার। এ থেকে ভিএস পর্যন্ত দেখেন আপনার ইনপুট চেঞ্জ হলো, আউটপুট কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনার ডিডিটি অফ মানে এই ওয়াইটা কিন্তু ডিওয়াই কিন্তু বা ডিভি, যেটা এখানে আমাদের ডিভি আউটটা কিন্তু এখানে 0। একই কথা এই পয়েন্টের জন্য, এখানেও আপনার ডিভি আউটটা কিন্তু 0। কিন্তু এই যেখানে শার্পলি নেমেছে এখানে কিন্তু আপনার ডিভি আউটটা কত বলেন তো, চেঞ্জটা? ইনফিনিটি স্যার। না, ওখানে কিন্তু আপনার ডিভি আউটটা হচ্ছে ভি আউটের চেঞ্জটা কত, 1 থেকে 0 হয়েছে না, মানে 0 - 1 অর্থাৎ -1। এই পয়েন্টে এইটার জন্য আপনার সেটা এরকম হয়েছে, 1 থেকে 0 হয়েছে। সো আপনার ডিভি আউটটা কত দাঁড়াচ্ছে? ডিভি আউট দাঁড়াচ্ছে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, দ্যাট মিনস -1। কিন্তু এই পয়েন্টের জন্য আপনার ডিভি ইনটা কত? ডিভি ইন হচ্ছে ইনপুটে চেঞ্জ কত, এখানে ইনস্ট্যান্টেনিয়াসলি কিন্তু হয়েছে। তার মানে আপনার একই পয়েন্ট, ডিভি ইনটা কিন্তু 0, মানে চট করে চেঞ্জ হয়েছে। ডিভি আউটটা -1 বা ডিভি ইনটা কিন্তু আপনার 0। সো আপনার স্লোপটা কত দাঁড়াবে? স্লোপ দাঁড়াবে হচ্ছে ডিভি আউট ডিভাইড বাই ডিভি ইন, ইনপুটের চেঞ্জ। সো স্লোপ দাঁড়াচ্ছে -1 ডিভাইডেড বাই 0, অর্থাৎ ইনফাইনাইট। সো আপনার এখানে শার্পলি নেমেছে। এটাই জন্য আমরা বলছি এটা রিয়েলিস্টিক ভিউ না, ইউনিট স্টেপ ফাংশন রিয়েলিস্টিক ভিউ না। রিয়েলিস্টিক ভিউতে স্লোপের ভ্যালুটা ইনফাইনাইট হবে না, সেটা কোনো একটা ফাইনাইট ভ্যালু থাকবে। স্লোপটা ফাইনাইট হবে, স্লোপটা ফাইনাইট হইতে হবে আপনার রিয়েলিস্টিক ভিউর জন্য। তার মানে রিয়েলিস্টিক ভিউতে গ্রাফটা কখনোই এরকম শার্পলি নামবে না, সেটা হবে আপনারা দেখবেন এরকম, এভাবে নামবে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করছিলাম স্ট্যাটিক সিমস ইনভার্টারের জন্য। আর তার জন্য এই যে এই প্লটের মধ্যে এই ভিটিসি প্লট, যেটা ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, সেখানে শার্পলি নামার যে গ্রিন দিয়ে আঁকা, এটা ছিল আইডিয়াল কেসের জন্য। বাট রিয়েলিস্টিক কেসে আসলে এরকম হচ্ছে না।
কেন হচ্ছে না সেটাই হচ্ছে আমরা এখন দেখব। আমরা আইডিয়াল কেসে এরকম পাচ্ছি, বাট রিয়েলিস্টিক ভিউতে কখনোই এই আইডিয়ালের মতন শার্প হবে না। তাহলে রিয়েলিস্টিক ভিউটা কেমন? রিয়েলিস্টিক ভিউটা হচ্ছে একটু আগে যেটা আঁকলাম, বললাম যে সেটা এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা। এবং আপনাকে শুরুতেই বলেছি সুইচিং ভোল্টেজের সংজ্ঞাটা আমরা কি দিচ্ছি। সুইচিং ভোল্টেজের সংজ্ঞা হচ্ছে যখন ইনপুট এবং আউটপুটটা আপনার সমান, যখন আপনার ইনপুট আর আউটপুট সমান, এটাকে সুইচিং ভোল্টেজের ডেফিনেশন বললাম। তার মানে আপনার এই প্লটটা এদিক বরাবর গেছে ইনপুটের জন্য, এদিক বরাবর আউটপুট নিয়ে আমরা এই ভিটিসি গ্রাফটা পাই। তাহলে ভি ইন ইকুয়াল ভি আউট, এটাকে যদি আমরা প্লট করতে চাই, তাহলে ভি আউট সমান সমান ভি ইন কে আপনারা প্লট করবেন। ওই গ্রাফটা হচ্ছে, যদি আমরা ঠিক এক্স্যাক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন একটা স্ট্রেট লাইন টানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই লাইনটা হচ্ছে ভি ইন ইকুয়াল ভি আউট। এই স্ট্রেট লাইনের এই ইকুয়েশনের করেসপন্ডিং লাইন হচ্ছে এটা। তাহলে এই লাইনটা আপনার ভিটিসি, আপনার এই গ্রাফটা ছিল ভিটিসি, ভিটিসি কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টটাকেই বলা হচ্ছে ভিএস পয়েন্ট বা সুইচিং পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টের জন্য আপনার এক্স আর ওয়াই সমান, মানে এই পয়েন্টের জন্য আপনার ভি আউট যা আছে, ভি আউট অফ এস এট এস পয়েন্ট আর ভি ইন এট এস আপনার সমান। এই পয়েন্টের জন্য সুইচিং ভোল্টেজের সংজ্ঞা হচ্ছে যখন আপনার ইনপুটের ভোল্টেজের জন্য আউটপুটের ভোল্টেজটা সমান। অর্থাৎ আমাদের যে ইনভার্টারটা ছিল স্ট্যাটিক সিমস ইনভার্টার, এই স্ট্যাটিক সিমস ইনভার্টারে আপনি ইনপুট দিচ্ছেন, ভি আউট দিচ্ছেন। আপনি স্ট্যাটিক সিমস ইনভার্টারে ইনপুট দিচ্ছেন, ধরেন ইনপুট ছিল শুরুতে 0, তার জন্য শূন্যের জন্য আপনার আউটপুট ছিল 1। কেন? কারণ শূন্যের জন্য আপনার পি মসটা ছিল অন আর আপনার এন মসটা ছিল অফ। আর একেবারে শেষে গিয়ে যখন আপনি 1 দিয়েছেন, তখন আপনার পি মসটা হয়ে গেছে অফ আর আপনার এন মসটা ছিল অন, তার জন্য আউটপুটটা ছিল 0। এই 0 আর 1 এর মাঝখানে, এই 0 আর 1 এর মাঝখানে একটু আগে আইডিয়ালি বলেছি যে চট করে চেঞ্জ হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। 0 আর 1 মানের মাঝখানে যে একটা ঠিক মিড পয়েন্টকে একটু আগে বললাম, ভিএস। তাহলে এই 0 থেকে এই ভিএস পর্যন্ত পুরোটা সময় কি পিমস অন আর পুরোটা সময় কি এনমস অফ? তা কিন্তু না। হ্যাঁ, পুরোটা সময় পিমস অন থাকতে পারে, কিন্তু পুরোটা সময় কিন্তু এনমস অফ না। এই পুরোটা সময় কিন্তু এনমস অফ না। আমি বলেছিলাম আইডিয়ালি পুরোটা সময় এনমস অফ, কিন্তু তা কিন্তু প্র্যাকটিক্যালি না। কারণ হচ্ছে আপনি যখন শূন্য থেকে বাড়াচ্ছেন, আপনি যখন শূন্য থেকে ভোল্টেজটা বাড়াচ্ছেন, শূন্য থেকে বাড়তে বাড়তে, শূন্য থেকে বাড়তে বাড়তে যখন আপনার ভোল্টেজটা ভিটিএন এনমসের থ্রেশোল্ডের যে সমান বা তার চাইতে বড় হয়ে গেল, যখন আপনার ইনপুটটা ভিটিএন স্পর্শ করে তাকে ছাড়িয়ে গেল বাড়তে বাড়তে, তখনই কিন্তু আপনার এনমসটা অন হয়ে যাবে। এবং অটোমেটিক্যালি আগেই তো আপনার পিমসটা অন ছিল, তার মানে ভিটিএন ছাড়ানোর মাত্রই আপনার এনমস এবং পিমস দুই কিন্তু সাইমালটেনিয়াসলি একই সময়ে অন। সো যখনই দুইটা আপনার সাইমালটেনিয়াসলি একই সময় অন থাকবে, তখন কিন্তু আর আপনার আউটপুটটা ভিডিডি থাকতে পারবে না, ভিডিডি থেকে কিন্তু কমে যাবে। বিকজ এখন দুইটাই অন। দুইটা অন মানে আপনার আউটপুট ভোল্টেজটা কত হবে তা নির্ভর করবে এন মসের রেজিস্ট্যান্স এবং পি মসের রেজিস্ট্যান্সের উপরে। বিকজ আপনি যখন এই সার্কিটটাকে তার রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবেন, যখন বললাম পি মস এবং এন মস উভয়ই অন, তখন আলটিমেটলি সার্কিটটা দেখতে কেমন? আর এন উপরে হচ্ছে আর পি আর নিচে হচ্ছে আর এন, তখন সার্কিটটা কিন্তু দেখতে এরকম। এবং আপনার আউটপুট ভোল্টেজটা হচ্ছে আর এন এর অ্যাক্রসে, অর্থাৎ আপনার আউটপুটটা দাঁড়াবে আর এন ডিভাইডেড বাই আর এন প্লাস আর পি টাইমস ভিডিডি। যখন আপনার ইনপুটটা ছিল ভিটিএন অপেক্ষা ছোট, তখন আপনার এনমসটা কি ছিল? অফ ছিল। তখন আপনার এনমস যেহেতু অফ ছিল, এনমস অফের কারণে আপনার আর এনটা তখন ওখানে ছিল না, মানে আর এনটা ওখানে এক্সিস্ট করে না, এনমস তো অফ, অর্থাৎ আর এনটা তখন ইনফাইনাইট ছিল। আপনারা যদি এই ইকুয়েশনের মধ্যে আর এন কে ইনফাইনাইট বসান, আপনি যদি ওই ইকুয়েশনের মধ্যে আর এন কে ইনফাইনাইট বসান, তাহলে আপনার ইকুয়েশনটা কেমন হবে? শুরুতে ভিডিডি কে রেখে আর এন দিয়ে যদি উপরে নিচে ভাগ করে দেন, আপনারা পাবেন এরকম আর পি ডিভাইডেড বাই আর এন। এবং তারপর আর এন এর ভ্যালু ইনফাইনাইট বসালে কত আসবে? ভিডিডি ডিভাইডেড বাই 1 প্লাস আর পি ডিভাইডেড বাই
ইনফাইনাইট। আরপি বাই ইনফাইনাইট হচ্ছে জিরো। সো 1 + 0 হচ্ছে 1, অর্থাৎ আপনার আউটপুটটা দাঁড়াচ্ছে ভিডিডি। এই কারণে যখন থ্রেশহোল্ডের চেয়ে কম ছিল তখন আপনার আউটপুটে কিন্তু পাবেন ভিডিডি। কিন্তু যখনই আপনার এই ইনপুটটা বাড়তে বাড়তে থ্রেশহোল্ডকে ছাড়িয়ে গেছে, তখনই কিন্তু আপনার এনমসটা অন হয়ে যাওয়া মানে হচ্ছে আরএন এখন একটা ফাইনাইট ভ্যালু নিয়ে আসছে। আরএন যেহেতু ফাইনাইট ভ্যালু হয়ে গেল, তার মানে কিন্তু ভি আউটটা আর নো লঙ্গার ভিডিডি সমান। কত হবে? ভিডিডির চেয়ে কিন্তু সে কমতে শুরু করবে। তার মানে আপনার গ্রাফটা যেখানে আইডিয়ালি বলেছিলাম এরকম গেছে, এই মাঝখানে ভিএস, আর ধরেন এই পয়েন্টটাকে বললাম ভিটিএন, আমরা এদিকে হচ্ছে ভি ইনপুট নিচ্ছি আর আউটপুটটা ভি আউট। তখন কিন্তু আগে যখন আমরা বলেছিলাম যে এই লালটা ছিল আইডিয়ালি আঁকা, কিন্তু ভিটিএন যখন আপনার চলে আসছে তখন কিন্তু আর আপনার আউটপুটটা এই ভিডিডির সমান নাই, আপনার আউটপুটটা কিন্তু তখন নামতে শুরু করবে। তার মানে গ্রাফটা ইভেন্চুয়ালি এভাবে নেমে কিন্তু যাবে, আগের মতন আর আইডিয়ালি হবে না। তো নামছে কেন, এখন কি বুঝতে পারলেন? ঠিক একই জিনিস কিন্তু উল্টা ক্ষেত্রেও সত্য। উল্টা ক্ষেত্রটা হচ্ছে যখন আপনারা এই ওয়ানের কাছাকাছি এসছেন, আমরা বলেছিলাম একটু আগে আইডিয়ালি যে ভিএস থেকে এই ভিডিডি এই জোনটুকুর মধ্যে, একটু আগে বলেছিলাম যে এন মসটা তো অন হয়েই গেছে, বলেছিলাম পি মসটা এই সময় অফ থাকবে, তা কিন্তু না। পি মস অফ কিন্তু হবে যখন আপনার ইনপুট ভোল্টেজটা ভিডিডি মাইনাস ভিটিপি ভ্যালু, এই ভ্যালুকে, এই ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, এই সার্কেল করলাম যে এটাকে যখন ছাড়ায় তার চাইতে বড় হবে, শুধুমাত্র তখনই কিন্তু পি মসটা অফ আর এন মসটা অন থাকবে। তার আগেও কিন্তু প্রত্যেকটা সময়ের জন্য পি মস অন ছিল এবং এন মস অন ছিল। এর অর্থ আপনার গ্রাফকে যদি আপনারা এভাবে নেন, ইনপুটকে যদি আমি এদিকে নেই আর যদি কিছু পয়েন্ট বলি, ধরেন ইনপুটের পয়েন্ট বললাম একটা ভিটিএন, মাঝখানে বললাম ভিএস, আর আরেকটা পয়েন্ট বললাম ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, তাহলে এই যে পয়েন্ট তিনটা দেখালাম এখানে, মনে রাখবেন যে এই শুরু থেকে 0 ভোল্ট থেকে এই ভিটিএন পর্যন্ত শুধুমাত্র এই অংশের জন্য আপনার এনমসটা অফ, আর বাকি সকল জায়গায় এনমস অন। আর একেবারে শেষে গিয়ে শুধুমাত্র ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, এখান থেকে এই ভি ইন এর ভ্যালু ভিডিডি পর্যন্ত এই অংশের জন্য আপনার পিমসটা অফ, বাকি সকল জায়গায় কিন্তু পিমস অন। তার মানে আপনার এই পাশের পুরোটার জন্য পিমস অন, আর এই পাশের পুরোটার জন্য আপনার এনমস অন। মাঝখানের কমন জোনে কিন্তু দুটাই অন। তার অর্থ বাম দিকের এই জোনের জন্য এনমসটা অফ ছিল, আর ডান দিকের একেবারে রাইট মোস্ট এই জোনের জন্য পিমসটা অফ ছিল, কিন্তু মাঝখানের এই কমন জোনের জন্য কিন্তু আপনার এনমস এবং পিমস উভয়ই অন। তো যেহেতু এই জায়গায় এনমস পিমস উভয়ই অন, সেই জন্য কিন্তু এই জায়গাটা শার্পলি আর যায় না, আমরা দেখালাম যে স্লোপ হবে, বিকজ আপনার আউটপুটে নির্ভর করবে আর এন এবং আরপির ভ্যালুর উপরে। এখন কি বুঝতে পেরেছেন কেন আমাদের ভিটিসি, যেটা রিয়েলিস্টিক আইডিয়াল না, সেটা শার্পলি না নেমে এরকম স্লোপ করে নামে? ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কিছু টার্ম আছে, ভিআইএল, ভিআইএইচ, ভিওএল এবং ভিওএইচ। আচ্ছা, ভিআইএল কি? এটা হচ্ছে ইনপুট লো, ভিআইএইচ হচ্ছে ইনপুট হাই, ভিওএল হচ্ছে আউটপুট লো, আর ভিওএইচ হচ্ছে আউটপুট হাই। তাহলে ইনপুটের ক্ষেত্রে লো আর ইনপুটের ক্ষেত্রে হাই কি? ইনপুটের ক্ষেত্রে লো আর ইনপুটের ক্ষেত্রে হাই হচ্ছে আপনার ডিজাইন করা সার্কিটটা, সেটা ইনভার্টার হোক বা যে কোনো গেট হোক বা যে কোনো সার্কিট বা সেল হোক বা ইনস্ট্যান্স হোক, আপনার তৈরি করা এই সার্কিটটা যেই ভোল্টেজ পর্যন্ত ইনপুটের যেই ভোল্টেজ পর্যন্ত সে তাকে লজিক জিরো মনে করে, ইনপুটের ম্যাক্সিমাম যেই ভোল্টেজ পর্যন্ত সে লজিক জিরো মনে করে, আবার শুনেন, আপনার তৈরি করা সার্কিটটা ইনপুটে যত ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত লজিক জিরো মনে করবে, তাকে বলা হবে আপনার এই সার্কিটের ভিআইএল, সেই ভোল্টেজটাকে বলা হবে ভিআইএল। তার মানে হচ্ছে ইউজুয়ালি আপনি একটা সার্কিট ধরেন ডিজাইন করলেন,
আপনি একটা ব্লক ডিজাইন করলেন, সার্কিট ডিজাইন করেছেন, আপনি এখানে ইনপুট দিচ্ছেন, এটা আপনার ইনপুট পয়েন্ট। তাহলে এই ইনপুট পয়েন্টে সাধারণত আমরা কি বলি, আমরা 0 ভোল্টকেই লজিক 0 মনে করি, ঠিক আছে? আচ্ছা, ইভেন থ্রেশহোল্ডের আগ পর্যন্ত যে কোনো ইকেই তো আপনারা লজিক 0 মোটামুটি মনে করতে পারেন। ধরেন আমি আপনাকে বললাম যে 0.2 আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ, ভালো কথা। আমি বললাম 0.25 এসছে, আমি বললাম 0.5 এসছে। আপনি আপনার সার্কিটটা এমন ডিজাইন করেছেন যে 0.25 কেও সে ইনপুটে লজিক 0ই মনে করে, 0.25 ভোল্ট কেও সে ইনপুটে লজিক 0 মনে করে, 0.3 ভোল্ট কেও আপনার সার্কিট ইনপুটে লজিক 0ই মনে করে, কিন্তু 0.3 চেয়ে বেশি বাড়ালে সে আর লজিক 0 মনে করে না। তার মানে এই 0.3 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম যেই পর্যন্ত আপনার এই সার্কিটটা যেটা আপনি ডিজাইন করেছেন সেটা লজিক 0 মনে করছে। তার মানে আপনার সার্কিটের VIL ইনপুট লো হচ্ছে 0.3 ভোল্ট। ম্যাক্সিমাম যত ভোল্টেজ পর্যন্ত আপনার সার্কিট ইনপুট লো হিসাবে সেটাকে কনসিডার করবে সেটাকে আমরা বলছি VIL। তাহলে VIH হচ্ছে একই রকম, VIH হচ্ছে তাহলে একই রকম। আপনার সার্কিটটা ইনপুটে মিনিমাম যত ভোল্টেজ পর্যন্ত লজিক হাই মনে করবে তাকে বলা হবে VIH। সো লজিক লো এর ক্ষেত্রে 0 থেকে বেড়ে বেড়ে যত ম্যাক্সিমাম পর্যন্ত সে লজিক 0 কনসিডার করবে সেটাকে বলছি VIL। আর VIH এর জন্য ইনপুট তো আমাদের সাধারণত 1 ভোল্টকে আমরা লজিক হাই বলি, কিন্তু ধরেন আপনার সার্কিটটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে সে 0.7 ভোল্ট কেও, মানে নেমে নেমে 1 থেকে নেমে 0.7 ভোল্ট হলেও সে সেটাকে লজিক হাই মনে করবে। তাহলে আমরা বলবো ওই 0.7 পর্যন্ত এই ভোল্টেজটাও হচ্ছে আপনার ডিভাইসের জন্য যত সর্বনিম্ন, এর চাইতে নিচে নামলে আর সে হাই মনে করে না। সো 0.7 পর্যন্ত সে লজিক 1ই মনে করে। তার মানে আপনার সার্কিটের VIH হচ্ছে 0.7 ভোল্ট। সো VIL হচ্ছে যত ম্যাক্সিমাম পর্যন্ত আপনার ডিভাইস লজিক লো মনে করবে, আর VIH হচ্ছে মিনিমাম যত পর্যন্ত আপনার ডিভাইস লজিক হাই ইনপুটে নিবে বা হাই মনে করবে সেটাকে আমরা বলছি VIH, ঠিক আছে? তাহলে একইভাবে VOL হচ্ছে ডিজাইন করা এই সার্কিটটা আউটপুটে যখন লজিক 0 জেনারেট করে, আমরা সবাই আইডিয়ালি মনে করি লজিক 0 মানে হচ্ছে 0 ভোল্ট, আর লজিক হাই আউটপুটে আসা মানে হচ্ছে 1 ভোল্ট। কিন্তু ধরেন আপনার ডিভাইস লজিক 0 তৈরি করে 0.1 ভোল্ট, মানে সে কখনো 0 ভোল্ট দেয় না, 0.1 ভোল্ট সর্বোচ্চ দেয়। আপনার সার্কিট যেটা ডিজাইন করেছেন সেটা আউটপুটে সর্বনিম্ন 0.1 ভোল্ট দেয় লজিক 0 হিসাবে, এর চেয়ে নিচে নামতে পারে না। তার মানে আপনার সার্কিটের VOL হচ্ছে 0.1 ভোল্ট। একইভাবে VOH আমরা চাই 1 ভোল্ট হোক, আউটপুট হাই হবে, লজিক হাই এর জন্য 1। কিন্তু যদি কোনো কারণে আপনার সার্কিট 0.9 ভোল্ট দেয়, আপনার সার্কিট যদি কোনো কারণে 0.9 ভোল্ট দেয়, তার মানে হচ্ছে সে ওই হাই, যেটা লজিক হাই 1 ভোল্ট হওয়ার কথা ছিল, সেটাকে সে 0.9 হিসাবে জেনারেট করে। তার অর্থ আপনার সার্কিটের VOH আউটপুট হাই হচ্ছে 0.9 ভোল্ট। তাহলে এই VIL, VIH, VOL আর VOH এই চারটা টার্ম কি আপনাদের কাছে ক্লিয়ার? বিওএল আর বিপিএল কি স্যার বিআইএল আর বিএইচ এর মতো নাকি? মানে স্যার বিওএল যদি 0.1 এর থেকে বেশি হয় মানে ম্যাক্সিমাম, তো ওইটা না, ওইটার মধ্যে। VOL তো আপনি আউটপুটে আসছে, মানে আপনার আউটপুট লো হিসাবে সবসময় ভোল্ট বের হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সার্কিটটা আউটপুট যখন দেয় তখন 0 ভোল্ট দিতে না পেরে লজিক 0ই তৈরি করছে, কিন্তু সেটা 0 ভোল্ট হচ্ছে না, লজিক 0টা 0.1 ভোল্ট হচ্ছে। তখন আপনার সার্কিটে VOL হচ্ছে 0.1 ভোল্ট। আমাদের টার্গেট হচ্ছে VOL হবে সবসময় 0 ভোল্ট। যেমন ধরেন স্ট্যাটিক সিমস যেটা একটু আগে আঁকলাম ইনভার্টারের ক্ষেত্রে, আমরা যখন আউটপুটটা পেয়েছি ভি আউট, দেখেন এখানে ইনপুটে কিন্তু 0 ভোল্ট দিলে আউটপুট কিন্তু আমরা দেখেছি VDD আসে, তাই না? আপনার আউটপুট কত জেনারেট করে? VDD করে। তার মানে লজিক 1 হিসাবে সে কি জেনারেট করে? সে VDD জেনারেট করে, অর্থাৎ 0H হচ্ছে 1 ভোল্ট। কি জেনারেট করছে সেটা আপনার VOH। একই কথা, আপনার ইনপুটে 1 ভোল্ট দেওয়ার পর পিমসটা অফ হয়ে যায়, এনমসটা অন হয় বলে আউটপুটটা হয়ে যায় VSS বা গ্রাউন্ড, আউটপুট হয়ে যায় VSS অথবা গ্রাউন্ড, অর্থাৎ আউটপুট লো হিসাবে আপনার সার্কিটটা 0 ভোল্টই তৈরি করে।
VOH হচ্ছে কত আপনার সার্কিট আউটপুট ভোল্টেজ দিচ্ছে হাই হিসাবে, আর VOL হচ্ছে কত ভোল্টেজ সে লো হিসাবে দিচ্ছে। আর VIL ছিল ইনপুট হিসাবে লো, সে কত ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত তাকে লো হিসাবেই কনসিডার করবে। আর VIH হচ্ছে ইনপুট হাই হিসাবে কনসিডার করবে মিনিমাম কত ভোল্টেজকে। বিকজ মিনিমাম কেন, কারণ 1 ভোল্ট হওয়া উচিত ছিল, তার চেয়ে কমে কমে কত পর্যন্ত সে ইনপুট হাই মনে করছে বা লজিক 1 ইনপুটে মনে করছে, সেই ভোল্টেজটাকে বলছিলাম VIH। তার মানে VIH হচ্ছে মিনিমাম কত হাই, আর VIL হচ্ছে ম্যাক্সিমাম কত লো। বাট VOH হচ্ছে হাই হিসাবে এক্স্যাক্টলি কত দেয়, আর VOL হচ্ছে লো হিসাবে এক্স্যাক্টলি কত দেয়। বুঝতে পারলেন? স্যার। আচ্ছা। আর ভিএস হচ্ছে সুইচিং ভোল্টেজ। সুইচিং ভোল্টেজ মানে হচ্ছে সুইচিং ভোল্টেজে গিয়ে একটার ইফেক্ট অন্যটার চাইতে প্রমিনেন্ট হবে। সুইচিং ভোল্টেজে গিয়ে একটার ইফেক্ট অন্যটার চাইতে প্রমিনেন্ট হবে। তার মানে 0 থেকে 1 ভোল্ট, একটা স্ট্যাটিক সিমস ইনভার্টারের জন্য বলছি, 0 থেকে 1 ভোল্টের কোন একটা জায়গায় ধরেন ভিএস আছে, তার মানে ভিএস এর আগ পর্যন্ত এই জোনে পি মসটা প্রমিনেন্ট, এন মসটা দুর্বল, এন মস হচ্ছে উইক। আর ভিএস থেকে 1 ভোল্ট এই জোনে আপনার এন মসটা হচ্ছে প্রমিনেন্ট আর পি মসটা হচ্ছে উইক। সো ভিএস হচ্ছে এই প্রমিনেন্সি সুইচিং এর যে পয়েন্ট সেটা, অর্থাৎ আপনার ইফেক্টটা যখন গিয়ে সুইচিং করতেছে, মানে ভিএস এর আগ পর্যন্ত পি মসের ইফেক্টটা বেশি ছিল, এন মসের ইফেক্ট কম ছিল। এই ভিএস এর পরে গিয়ে সুইচিং পয়েন্টের পরে গিয়ে ভিডিডি পর্যন্ত আপনার পিমসটা হয়ে যাচ্ছে উইক, মানে সেটার কারেন্টটা হয়ে যাচ্ছে উইক, মানে তো কারেন্ট কমে যাবে, তার কারেন্টটা হচ্ছে উইক। এনমসের কারেন্টটা ওখানে হবে স্ট্রং। আর স্ট্রং মানে হচ্ছে সেটা বেশি ইফেক্টিভ হচ্ছে বলেই ইভেনচুয়ালি সে আপনার আউটপুট ক্যাপকে ডিসচার্জ করে আউটপুটকে জিরো করে ফেলতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে সুইচিং ভোল্টেজ। তাহলে এখন এই ভিআইএল আর ভিআইএইচ, ভিওএল, ভিওএইচ এইগুলোর উপর নির্ভর করে আমরা নয়েজ মার্জিনের ডেফিনেশন পাই। হাই নয়েজ মার্জিন এবং লো নয়েজ মার্জিনটা কি সেটা পাই। নয়েজ মার্জিন হাই আর নয়েজ মার্জিন লো হচ্ছে আমাদের ইনপুট হাই আর আউটপুট হাই, এগুলোর মধ্য থেকে আমরা পাই হচ্ছে নয়েজ মার্জিন হাই, আর ইনপুট লো আর আউটপুট লো এর থেকে পাই হচ্ছে নয়েজ মার্জিন লো। তাহলে আমরা ব্যাক টু ব্যাক লাগানো একটা একটা ইনভার্টার দিয়ে একটা ইনভার্টারকে ড্রাইভ করছি, এরকম একটা সার্কিট দিয়ে সেটা একটু ক্লিয়ার হয়। ধরেন আমাদের এরকম একটা কেস আছে যেখানে আমাদের এই ইনভার্টার 1 ড্রাইভ করবে আরেকটা ইনভার্টারকে, ইনভার্টার 2 কে ড্রাইভ করবে। আচ্ছা, মাঝখানে এই সার্কেলটা দিলাম, এইখানে ধরেন কিছু নয়েজ আসবে, সার্কিটের মধ্যে কিছু নয়েজ এন্ট্রি করবে। নয়েজ এন্ট্রি করার কারণে যেটা হয়, ইনভার্টার তো, নয়েজ এন্ট্রি করার কারণে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা এই এক নাম্বারটা হচ্ছে ড্রাইভ করছে, এটা হচ্ছে ড্রাইভিং, এটা হচ্ছে ড্রিভেন, বা এটা আপনার লোড হিসেবে এখন কাজ করছে। ঠিক আছে, মাঝখানের এই নয়েজে যেটা হচ্ছে সেটা হলো, ধরেন আপনার 0 ভোল্ট বা 1 ভোল্ট ছিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ধরেন এই ডটের এখান থেকে হচ্ছে নয়েজটা আসলো। নয়েজ এসে যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার যেটা ছিল 0 ভোল্ট, নয়েজটা আসার পরে কিন্তু সে সেটাকে কোনো কারণে চেঞ্জ হতে পারে। মানে নয়েজ আসার কারণে আপনার এই লাইনে নয়েজ অ্যাড হওয়ার কারণে যেটা 0 ভোল্ট ছিল সেটা কিন্তু সে নয়েজ এসে 0.1, 0.2 করে দিতে পারে। আবার একই রকম ভাবে যেটা আপনার 1 ভোল্ট যাচ্ছিল সেটা এই নয়েজ পয়েন্ট থেকে চেঞ্জ হয়ে ধরেন কমে যেতে পারে। অবভিয়াসলি বাড়ার কোনো স্কোপ নাই আন্ডার নর্মাল সার্কামস্টেন্স, যদি আপনারা কোনো কাপলিং ক্যাপের কথা চিন্তা না করেন, কোনো প্রকার ক্যাপ ফিডব্যাক বা ফিড থ্রু বা কাপলিং ক্যাপ যদি আমরা কনসিডার না করি, তাহলে ভিডিডির চেয়ে বেশি ভোল্টেজ বাড়ার কোনো স্কোপ নাই। তার মানে নয়েজ এসে যদি আপনার এই 1 ভোল্ট যেটা ছিল লাইনের, এই লাইনের 1 ভোল্টকে যদি কোনো কারণে সে কমায় দেয়, এবং সে কমে যাওয়ার রেঞ্জটা এই লাইন দিয়ে শো করলাম, ধরেন 0.8 থেকে 1 এর মধ্যে ভ্যারি করেছে, আবার আউটপুটও 0 ভোল্টের জায়গায় 0 থেকে 0.2 এর মধ্যে ভ্যারি করতে পারে। সো নয়েজ সোর্সের কারণে, এই মাঝখানে নয়েজ আসার কারণে কিন্তু যা এখানে আউটপুট ছিল, ইনপুটে কিন্তু আপনি সেই ভোল্টেজটা পান না। নয়েজের কারণে হচ্ছে এরকম আমাদের ইনপুটটা
যখন যাচ্ছিল 1 আর 0টা যখন একটা ইনপুট হিসাবে যাবে, ইনপুটটা আর 0 থাকছে না, ইনপুটে দেখা যাচ্ছে 0-র জায়গায় 0.2 বা এর মাঝখানে কোনো একটা ভ্যালু হয়ে গেল। আর আপনার অথবা 1 ভোল্ট যেটা আসতেছিল সেটা কোনো কারণে ভ্যারি করে 1 থেকে নেমে 0.8 ভোল্টের মধ্যে কোনো একটা ভ্যালু হলো। নয়েজ সোর্সের কারণে এগুলো আমাদের ভোল্টেজের লেভেলটা এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। এখন নয়েজ সোর্স কি সেটা আলাদা একটা আলোচনা বা ডিসকাশনের বিষয়। ফর দ্য টাইমিং আমরা ধরছি ওখানে নয়েজ আছে, বিকজ নয়েজ সোর্স অনেক ধরনের নয়েজ সোর্স থাকতে পারে, ঠিক আছে? ওটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে নয়েজের কারণে যে ইফেক্টটা পড়লো ওটাকে কিভাবে ওভারকাম করব। তো এই নয়েজ আসার কারণে আমাকে দিতে হবে আমার ডিভাইসের নয়েজ মার্জিনটা কেমন, মানে তার মার্জিনের লেভেলটা কেমন, সেটা কি এই নয়েজকে টলারেট করতে পারবে কিনা। যদি আমাদের ডিভাইসটা নয়েজ মার্জিন এমন হয় যে সে আপনার এই এক্সটার্নাল নয়েজকে টলারেট করতে পারে, সে প্রপারলি পারফর্ম করবে। আর তা না হলে আমাদেরকে ডিভাইসের এই নয়েজ মার্জিনটাকে সামহাও বাড়াইতে হবে, মানে ওয়াইড করতে হবে, যাতে করে ডিভাইসটা প্রপারলি কাজ করে। আচ্ছা, আইডিয়াল কেসে কি ছিল? আইডিয়াল কেসে কি ছিল? আইডিয়াল কেসে আমাদের এই ইনভার্টারটা যখন আউটপুট জেনারেট করেছে, এই ইনভার্টার যখন আউটপুট জেনারেট করেছে তখন তার ভিওএইচ কি ছিল আর ভিওএল কি ছিল? বিকজ আউটপুট জেনারেট করছে ইনভার্টার 1, সো ইনভার্টার 1 যখন আউটপুট জেনারেট করেছে তার ভিওএইচ আইডিয়ালি তার ভিওএইচ হচ্ছে একেবারে ম্যাক্সিমাম ভিডিডি, এবং তার ভিওএল হচ্ছে একেবারে মিনিমাম ভিএসএস বা গ্রাউন্ড। আইডিয়ালি সে 1 ভোল্টের জায়গায় 1 ভোল্ট জেনারেট করবে আউটপুটে, আর লো হিসেবে যখন জেনারেট করা লাগবে সে 0 ভোল্টের জায়গায় 0 জেনারেট করবে। এটা করে আইডিয়াল কেস। আচ্ছা, আর 2 নাম্বারটা যেটাকে সে ড্রাইভ করছে, যেটা ড্রিভেন হচ্ছে, যেটাকে ড্রাইভ করা হচ্ছে, সেটা তো ইনপুট হিসাবে এই ভোল্টেজটাকে পাচ্ছে, ইনপুট হিসাবে নিচ্ছে। সো আইডিয়ালি তার ইনপুট এর প্যাটার্নটা কেমন হওয়ার কথা? আইডিয়ালি তার ইনপুটের প্যাটার্নটা হবে ঠিক এই ভিডিডি আর ভিএসএস, এই ভিডিডি আর ভিএসএস এর ঠিক মাঝখান বরাবর, আইডিয়ালি ঠিক মাঝখান বরাবর একটা লাইন দিবেন, দিয়ে এই লাইনটাই হচ্ছে তার ভিআইএল, এবং এই লাইন একই লাইন হচ্ছে তার ভিআইএইচ। তার মানে এই লাইনের ঠিক ভিডিডি আর ভিএসএস এর মাঝখানে, মানে ভিডিডি/2, ভিডিডি আর ভিএসএস এর মাঝখানে ভিডিডি/2 এর উপরের সকল অংশের জন্য সে মনে করবে লজিক 1, আর নিচের সব অংশের জন্য সে মনে করবে লজিক 0। এটা হচ্ছে বেস্ট বা আইডিয়াল কেস, এটা হচ্ছে আইডিয়াল বা বেস্ট কেস, বিকজ এটাতে তো আর বেস্ট সম্ভব না। আপনি যদি উপরেরটাকে নিচে নামান, নিচে থেকে উপরে, তো মাঝখানে একটা ওভারল্যাপ করার জোন আসবে, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সো আমাদের ঠিক মাঝখান বরাবর কেটে উপরের অংশ, মানে 0 থেকে শুরু করে 0.5, মানে 0.5 পর্যন্ত এই পুরোটাকার সকল ভোল্টেজকে সে লজিক 0 মনে করে, আর 0.5 থেকে উপরে 1 ভোল্ট পর্যন্ত সবাইকে সে লজিক 1 মনে করে। এটা হচ্ছে একেবারে বেস্ট বা আইডিয়াল কেস। এই কারণে 0 থেকে 0.5 মানে ঠিক মিড পয়েন্ট পর্যন্ত যে কোনো কিছু যেহেতু, সো তাদের 0 থেকে 0.5 এর মধ্যে ম্যাক্সিমাম কত? 0.5, তাই ভিআইএল হচ্ছে 0.5। একইভাবে 1 ভোল্ট থেকে 0.5 ভোল্টের মধ্যে মিনিমাম কত? 0.5। তার মানে ওই একই 0.5 এখন ভিআইএইচ, অর্থাৎ বেস্ট কেসে ভিআইএল আর আপনার ভিআইএইচ হচ্ছে সমান, এবং এটা হচ্ছে মিড পয়েন্ট, ভিডিডি/2, এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা হচ্ছে বেস্ট কেস। তাহলে এই বেস্ট কেসের জন্য আপনার নয়েজ মার্জিনটা কি? নয়েজ মার্জিন হাই হচ্ছে আপনার কত আউটপুটে সে হাই হিসাবে দিচ্ছে আর কতকে সে ইনপুটে হাই হিসাবে মনে করছে। এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে নয়েজ মার্জিন হাই। আর নয়েজ মার্জিন লো হচ্ছে সে আউটপুটে কত দিচ্ছে আর ইনপুট টার্মিনালে সে লো হিসাবে কতটুকুকে নিচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত। এইটা হচ্ছে নয়েজ মার্জিন লো। তাহলে নয়েজ মার্জিন হাই এর ফর্মুলা কি হবে? আপনার ম্যাক্সিমাম আউটপুট ভিওএইচ, আর সে যখন ইনপুট হাই হিসাবে নিচ্ছিল সেটা এখানে নামতে পারে, তার মানে ভিওএইচ মাইনাস ভিআইএইচ। এই মাঝখানের এই পুরোটা রেঞ্জ হচ্ছে নয়েজ মার্জিন হাই। নয়েজ মার্জিন হাই যত বড় হবে, এই পুরোটা রেঞ্জের মধ্যে আপনার নয়েজের কারণে ভোল্টেজ যাই হোক না কেন সে কিন্তু হাই হিসাবেই কনসিডার করবে। তার মানে নয়েজ মার্জিন হাই, অবভিয়াসলি যত নয়েজ মার্জিন আপনি বাড়াতে পারবেন, যত এই রেঞ্জটা আপনি বড় করতে পারবেন, তত এর মাঝখানে আপনার এই যে ইনপুট হাই হিসাবে কমে যায়, কমে যতই যাক না কেন
সে যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের মাঝখানে থাকবে আপনি তাকে লজিক হাই হিসাবেই ধরতে পারবেন। একইভাবে আপনি নয়েজ মার্জিন লো কিভাবে পাবেন? নয়েজ মার্জিন লো হচ্ছে ভিওএল 0 ভোল্টে কেমন ছিল, আর আইএল ম্যাক্সিমাম কত পর্যন্ত হতে পারে, তার মানে ভিআইএল মাইনাস ভিওএল। এটা হচ্ছে আমাদের নয়েজ মার্জিন লো এর ফর্মুলা। তার মানে এই নিচের রেঞ্জের মধ্যে কতর মধ্যে থাকলেও আমরা, মানে নয়েজ এসে 0 থেকে বাড়লেও কতর মধ্যে থাকলেও আমরা স্টিল লজিক লো হিসাবে কনসিডার করতে পারবো, সেটা হচ্ছে নয়েজ মার্জিন লো। ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আইডিয়াল কেসে আপনারা এই দুটাই পাচ্ছেন হচ্ছে ভিডিডি কত, এখানে হবে ভিডিডি মাইনাস ভিআইএইচ হচ্ছে ভিডিডি বাই 2, এই দুটাকে বিয়োগ করলে আপনি ইভেন্চুয়ালি ভিডিডি বাই 2 পাবেন। আর নিচে হচ্ছে ভিআইএল অলরেডি ভিডিডি বাই 2 আর ভিওএল হচ্ছে 0, সো বিয়োগ করলে ভিডিডি বাই 2। তার মানে দেখেন আইডিয়াল কেসে নয়েজ মার্জিন লো আর হাই এই দুটা কিন্তু সমান, এবং সেটা ম্যাক্সিমাম যত হতে পারে, তার ম্যাক্সিমাম কত হতে পারে, পুরো রেঞ্জের অর্ধেক, এটা তো আর বেশি হওয়া সম্ভবপর না। সো আইডিয়ালি এটা আপনার বেস্ট কেস, মানে বেস্ট কেসে আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ মার্জিন হাই এবং নয়েজ মার্জিন লো তারা সমান, এবং তারা আপনার ওই রেঞ্জের ঠিক যত ম্যাক্সিমাম হতে পারে এটা হচ্ছে সেই ভ্যালু। এটা হচ্ছে বেস্ট কেস। আর আপনারা যখন প্র্যাকটিক্যালি যাবেন তখন প্র্যাকটিক্যালি এই ভ্যালুগুলোর উপর নির্ভর করে আপনারা নয়েজ মার্জিন হাই এবং নয়েজ মার্জিন লো এর ভ্যালুগুলো পাবেন। এবং যত আমাদের এই ভ্যালুগুলো বাড়বে, বড় হবে, তত আপনার রেঞ্জটা বড় হলো, মানে আপনি অনেক বড় রেঞ্জের মধ্যে ভ্যারি করলেও স্টিল আপনি হাই মনে করতে পারবেন, এবং ওই বড় রেঞ্জের মধ্যে ভ্যারি করলেও স্টিল আপনি লোই মনে করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে নয়েজ মার্জিন হাই আর নয়েজ মার্জিন লো এর সংজ্ঞা। তাহলে সবাই কি ভিআইএল, ভিআইএইচ, ভিওএল, ভিওএইচ আর ভিএস এই পাঁচটা আগের স্লাইডে, মানে আগের হোয়াইট বোর্ডে দেখালাম, আর ওখান থেকে কিভাবে এনএমএইচ মানে নয়েজ মার্জিন হাই আর এনএমএল নয়েজ মার্জিন লো বের করা যায় সেটা দেখালাম। তাহলে এই 7টা টার্ম সবার কাছে ক্লিয়ার? 7টা টার্ম সবার কাছে কি ক্লিয়ার? আছেন তো? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের ভিটিসিটা কেমন ছিল? এখন ওই ভিটিসিটা যদি আমি আঁকি, ধরেন একটা এনমস, এই সব কিছু কিন্তু এই ভিটিসিটা কার জন্য এঁকেছিলাম, একটা এনমস আর একটা পিমস দিয়ে একটা স্ট্যাটিক সিমস ইনভার্টার বানায়, তার জন্য কিন্তু ভিটিসিটা এঁকেছিলাম। এবং ভিটিসিটা বলেছিলাম মোটামুটি এরকম, ধরেন ভিটিসিটা হচ্ছে মোটামুটি এরকম। তাহলে এর জন্য আমাদের এইখানে তো ভি ইন নিচ্ছি আর এখানে ভি আউট নিচ্ছি। তাহলে এই অংশটা যদি পরে দেখাবো, এই জন্য এখন বললাম না। এরকম ডটেড দিলে দিলে আচ্ছা, প্রথম জোনটা কি, 0 থেকে যখন ভি ইন এর দিকে বাড়াচ্ছেন প্রথম জোনটা হচ্ছে ভিটিএন। ধরেন আমাদের 0 থেকে 1 ভোল্টের মধ্যে আমরা কাজ করি, বললাম ভিটিএন এর ভ্যালু হচ্ছে 0.2 ভোল্ট, বললাম ভিটিপি এর ভ্যালু হচ্ছে, ভিটিপি নেগেটিভ হয়, -0.2 ভোল্ট, বললাম আপনার ভিআইএল ইনপুট লো হিসাবে আমাদের ডিভাইস নেয় 0.3 ভোল্ট, আর বললাম ভিআইএইচ হিসাবে আপনার ডিভাইস ইনপুট হাই হিসাবে সে 0.7 ভোল্ট থেকে উপরের সবাই, মানে ওই 0.7 জন্য সে লজিক হাই মনে করে। ধরেন এই জিনিসগুলো অলরেডি গিভেন, তাহলে এগুলোকে যদি আমরা এই ভি ইন বরাবর বসাই, আপনার প্রথমে পেয়েছেন ভিটিএন, সেটা হচ্ছে কত, সেটা 0.2 ভোল্ট। এরপরে কত আসবে, এরপরে 0.3 ভিআইএল, তাহলে ভিআইএল হচ্ছে এখানে আছে, ধরেন এখানে এই বরাবর এটা হচ্ছে ভিআইএল, এটা হচ্ছে ভিআইএল, এটা হচ্ছে 0.3 ভোল্ট। তারপর আরেকটা টার্ম কি ছিল, আরেকটা টার্ম বাকি হচ্ছে ভিএস। ধরেন সুইচিং ভোল্টেজটা বের করার নিয়ম হচ্ছে ঠিক এই মিড পয়েন্ট বরাবর যে লাইনটা যায়, যে লাইনের জন্য ভি ইন আর ভি আউটটা সমান, সেটা আপনার এই ভিডিসি কে যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ভিএস। আচ্ছা, আবার এদিকে একটা পয়েন্ট থাকবে, তাহলে আমরা এই 0.3 পর্যন্ত ভিআইএল বসিয়েছি, ভিআইএল এর পরে কোন পয়েন্টটা আসবে, ভিআইএইচ, সেটা হচ্ছে 0.7 এ গিয়ে, ধরেন এইটা হচ্ছে সে ভিআইএইচ, যেটা হচ্ছে 0.7 ভোল্ট, এটাও ধরেন বলা আছে। আর বলেছিলাম ভিটিপি হচ্ছে 0.2
মানে মাইনাস, তাহলে ভিটিপির ভ্যালু কত? ভিটিপির ভ্যালু হচ্ছে পজিটিভ 0.2। তার অর্থ ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু কত? ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু হচ্ছে 1 মাইনাস 0.2, দ্যাট মিনস 0.8 ভোল্ট। তাহলে সেটা 0.7 এর চাইতে বেশি, অর্থাৎ ধরেন এই পয়েন্ট হচ্ছে ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, যেটা হচ্ছে 0.8 ভোল্ট। আর ফাইনালি এখানে গিয়ে ধরেন ভিডিডি, যেটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে এখন আমি যদি ধরেন গ্রিন দিয়ে একটু বোল্ড করি, এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, ভিএস মাঝখানে আছে থাকুক, ভিআইএইচ আরেকটা পয়েন্ট, ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু একটা পয়েন্ট, আর ফাইনালি ভিডিডি একটা পয়েন্ট। এইটাকে যদি আমরা এই পয়েন্টগুলো যদি দেখাই, আচ্ছা ভিআইএল বরাবর ওয়াই এক্সিস বরাবর এই পয়েন্টটা কি? ভিআইএল বরাবর ওয়াই এক্সিস বরাবর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনপুট লো এর জন্য, যেখানে আমাদের আউটপুট হাই, বা এটাকে আসলে আর একটু ভালো করে আউট এইচ লেখা ভালো। আর একইভাবে ভিআইএইচ এর জন্য যেটা যায় এদিকে, এটা হচ্ছে ভি আউট, যেখানে লো। আচ্ছা তাহলে এই বোল্ড করে গ্রিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আপনার এই ভিটিসি কে কয়টা ভাগে ভাগ করে, এই পুরোটা জিনিস আপনার ভিটিসি কে কয়টা ভাগে ভাগ করে সেটা আমাদের মূল উদ্দেশ্য দেখা। তাহলে আমরা যদি দেখি, একটা হচ্ছে ভিটিএন বরাবর, আরেকটা হচ্ছে ভিআইএল বরাবর, আরেকটা হচ্ছে ভিআইএইচ বরাবর, একটা হচ্ছে ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু বরাবর, আর আরেকটা হচ্ছে ভিডিডি বরাবর। মোট 5টা জোনে ভাগ করছে। এটা হচ্ছে জোন 1, জোন 2, জোন 3, জোন 4, জোন 5। আমাকে দেখতে হবে আমাদের স্ট্যাটিক সিমস ইনভার্টার বানিয়েছিলাম কি দিয়ে? পিমস আর এনমস দিয়ে। তাহলে দেখতে হবে পিমস আর এনমস এই জোন 1, জোন 2, জোন 3, জোন 4 আর জোন 5, এই জোনগুলোর জন্য কোন জোনে পিমস আর এনমসটা কোন মোডে অপারেট করছে। মোডগুলো কি ছিল? মোডগুলো ছিল কাট অফ সি, লিনিয়ার এল, আর স্যাচুরেশনের এস। আমরা এনমস এর জন্য আপনাকে করে দেখাবো, আপনারা বাসায় পিমস এর জন্য সবাই বের করে দেখবেন যে ঠিক আছে কিনা। আর ওয়ার্কিং রুল হচ্ছে এনমস এর জন্য যা আসে পিমস এর জন্য এক্স্যাক্টলি তার অপোজিটটা হয়, এটা হচ্ছে ওয়ার্কিং রুল। বাট ওয়ার্কিং রুলের উপর কখনো বিশ্বাস করবেন না, নিজেরা বের করে দেখবেন। আমরা এনমস দিয়ে এখন উদাহরণ দিয়ে দেখাচ্ছি, পিমস এর জন্য নিজেরা করে দেখবেন যে ঠিক হয় কিনা। আচ্ছা তাহলে সার্কিটটা কি ছিল? স্ট্যাটিক সিমস ইনভার্টারের যেটা সার্কিটটা ছিল সেটা সেটা হচ্ছে গেট দুটা লাগানো, যেখানে ইনপুট দেওয়া আর আউটপুটটা নিচ্ছেন এখান থেকে। এটা হচ্ছে আমাদের সার্কিটটা ছিল। এবং আমরা যদি রেড দিয়ে মেনশন করি, এটা তার গেট, পিমস এর জন্য উপরের এই পয়েন্টটা ছিল তার সোর্স, আর পিমস এর জন্য নিচের এই পয়েন্টটা ছিল তার ড্রেন। আর এনমস এর জন্য এটা তার গেট, গেট ঠিক আছে, আর যেখানে সে আউটের সাথে লেগেছে ওই পয়েন্টটা তার জন্য ড্রেন, আর নিচে সোর্সটা হচ্ছে তার গ্রাউন্ডেড। এটা হচ্ছে এনমস এর জন্য। আচ্ছা আমরা এনমস এর জন্য তার মোড অফ অপারেশন কোথায় আছে সেটা ঠিক করছি। আচ্ছা আমাকে বলেন তো, একটা এনমস এর জন্য আগে আমরা লিখে রাখি ডান দিকে কোনায়, কখন লিনিয়ার, কখন স্যাচুরেশন, কখন কাট অফ। কন্ডিশন গুলো কি ছিল এনমস এর জন্য? কাট অফ এর কন্ডিশন কি? কাট অফ এর কন্ডিশন কি এনমস এর? ভুলে গেছে একটু ই করে। যখন আপনার গেট টু সোর্স পটেনশিয়াল থ্রেশহোল্ডের চাইতে কম, ভিটিএন অপেক্ষা কম, তখন সে কাট অফে থাকে। লিনিয়ারের শর্ত কি? লিনিয়ারের শর্ত হচ্ছে অবশ্যই ভিজিএস আপনার ভিটিএন অপেক্ষা বড় তো হতেই হবে, পাশাপাশি যখন আপনার এই ভিজিএস মাইনাস ভিটিএন এই ভ্যালুটা ভিডিএস ড্রেন টু সোর্স অপেক্ষা বেশি, তখন হচ্ছে লিনিয়ার। আর স্যাচুরেশন হচ্ছে যখন আপনার ভিজিএস মাইনাস ভিটিএন এই ভ্যালুর থেকে ভিডিএস এর ভ্যালুটা, ড্রেন টু সোর্স এর ভ্যালু সমান বা বেশি হলে তখন স্যাচুরেশন। মানে আমাদের ভিজিএস মাইনাস ভিটিএন এটা তো অবশ্যই পজিটিভ,
যখন এই পজিটিভ ভ্যালুটা ড্রেন টু সোর্সের চেয়ে বেশি তখন হচ্ছে লিনিয়ার, আর যখন এই ভ্যালুটা পজিটিভ হয়ে ড্রেন টু সোর্সের চেয়ে ছোট, মানে ড্রেন টু সোর্সটা বড় হয়ে গেছে, তখন হবে স্যাচুরেশন। তাহলে এটার উপর নির্ভর করে আমরা দেখব যে আমাদের এখানে কোন জোনে কিভাবে অপারেট করছে। তাহলে জোন ওয়ানটা কি? জোন ওয়ান হচ্ছে আমাদের, জোন ওয়ানটা হচ্ছে যখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুটটা 0 থেকে এই 0.2 এর মাঝখানে কোন একটা ভ্যালু, ধরেন মাঝখানে কোন একটা ভ্যালু মানে ধরেন 0.1, মানে সেটা ভিটি এর অপেক্ষা ছোট। তাহলে জোন ওয়ানে এনমসটা কি, কিসে আছে? কাট অফ, লিনিয়ার না স্যাচুরেশন? কাট অফ। উদাহরণ হিসেবে কি বললেন, আবার বলেন কষ্ট করে। কাট অফ। কাট অফ স্যার। আচ্ছা, এনমস আছে কাট অফ, ঠিক আছে, তাহলে লিখলাম কাট অফ, সি লিখলাম। আচ্ছা, এবার জোন টু, জোন টু তে আপনারা 0.2 থেকে 0.3 এর মাঝখানে যে কোনো ভ্যালু ধরবেন, ধরেন 0.25 ধরলাম, মানে এখন আপনার ভি ইন হচ্ছে 0.25। আচ্ছা, আমরা এনমস এর জন্য কাজ করছিলাম, এনমস এর সোর্স তো আপনার সব সময় কি আছে, গ্রাউন্ডেড 0 ভোল্ট দেওয়া। তাহলে আপনার এই এনমস এর জন্য ভিজিএস এখন কত? 0.25। এনমস এর জন্য ভিটিএন তো দেওয়াই আছে, উপরে ধরেছে, কত ধরেছে? 0.2। ডিফারেন্স কত এদের? এদের ডিফারেন্স হচ্ছে 0.05। আর এই যে 0.25 ধরলেন, 0.25টা তো ছিল এখানে, 0.25 বরাবর ভি আউটটা কত বলেন তো? 0.25 ইনপুটে 0.25 এর জন্য ভি আউটটা কত গ্রাফ থেকে, ভিটিসি থেকে? এখানে না? হ্যাঁ স্যার, বিএস 0 আর বিজেস 0.25 বুঝি নাই স্যার। আচ্ছা, এখন আমরা কাজ করছি হচ্ছে জোন টু এর জন্য। জোন টুটা কোথায় আছে? জোন টু হচ্ছে ভিটিএন এর চেয়ে বড় এবং ভিআইএল এই দুইটার মাঝখানে। তাহলে এই দুটা হচ্ছে 0.2 ভোল্ট আর 0.3 ভোল্টের মাঝখানে কোন একটা জায়গায়। আমরা উদাহরণ হিসেবে ধরছি 0.2 আর 0.3 মাঝখানে কোন একটা জায়গা, মানে ধরলাম সেটা 0.25। তার মানে আপনার ইনপুটটা এখন কত? 0.25। আচ্ছা, ইনপুট যদি 0.25 হয়, এই ইনপুটটা কোথায় যায় আপনার? এই এনমস এর ইনপুটটা কি গেটে গেছে না? তার মানে ইনপুটে যা সেটাই তো গেটের ভোল্টেজ, ইনপুটে যা সেটা গেটের ভোল্টেজ। আর সোর্স আপনার কোথায় আছে? সোর্স গ্রাউন্ডেড, তার মানে ভিএস তো আপনার 0। তাহলে গেট যদি হয় 0.25 আর সোর্স যদি হয় 0, তাহলে গেট টু সোর্স কত হবে? ভিজি মাইনাস ভিএস না? গেট টু সোর্স কত? ভিজি মাইনাস ভিএস, তার মানে 0.25 মাইনাস 0, এই জন্য 0.25 লিখলাম। বুঝতে পেরেছেন? আর ভিটিএন তো 0.2 দেওয়াই আছে, শুরুতে ধরলাম না 0.2। তাহলে ভিজিএস মাইনাস ভিটিএন কত? ভিজিএস মাইনাস ভিটিএন কত বিয়োগ করলে 0.05 দাঁড়াবে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে যা আপনারা ইনপুট ধরলেন ওই ইনপুটটা কোথায় আছে গ্রাফের মধ্যে? ওই ইনপুটটা গ্রাফে এখানে আছে না? তাহলে এটা বরাবর আপনার আউটপুটটা কত? গ্রাফের দিকে দেখেন, আউটপুটটা এখানে কত ভোল্ট? আউটপুটটা 1 ভোল্ট। আচ্ছা, তার মানে আপনার এখন আউটপুট হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, এই আউটপুটটা এনমস এর কোন টার্মিনালের ভোল্টেজ? এই ভি আউট, আউটপুটটা এনমস এর কোথায় লেগেছে? এই আউটপুটটা Drain। এনমস এর কোথায় আছে? ড্রেইনে আছে। তার মানে এটা ভিডি না? এইটা যদি ভিডি হয় তাহলে ভিডিএস কত? স্যার এটাই হবে। মানে 1ই আসবে। তাহলে এখন Okay. আমাকে বলেন এইটা বড় নাকি 0.05, কোনটা বড়? স্যার স্যাচুরেশনে কাজ করবে। ভিডিএস যদি বড় হয় তার মানে স্যাচুরেশনে কাজ করবে, অর্থাৎ এখানে হবে স্যাচুরেশন। বুঝতে পারলেন সবাই? জি স্যার। এখন জোন 3 তে যান। এখন জোন 3, তার মানে এখন আর জোন 2 নাই, এখন জোন 3। জোন 3 মানে জোন 3 তে একটা ভোল্টেজ ধরেন, জোন 3 শুরু হয়েছে 0.3 থেকে, শেষ হচ্ছে 0.7। সো 0.3 0.7 এর মাঝখানে ধরেন 0.5, এই ভিএস পয়েন্টটাকেই ধরলাম।
তাহলে আপনারা এখন ভি ইন হচ্ছে 0.5, ভি ইন আর আগেরটা নাই, এখন হচ্ছে 0.5। ভিএস তো শূন্য শূন্যই আছে, তাহলে ভিজিএস কত? 0.5 বিয়োগ 0, অর্থাৎ ভিজিএস হয়ে যাবে 0.5। ভিটিএন তো 0.2 থাকবে, তাহলে এদের ডিফারেন্স কত হবে? 0.2 আর 0.5 এর ডিফারেন্সটা হচ্ছে 0.3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আপনার ইনপুটটা কত দিয়ে শুরু করলাম? 0.5 দিয়ে শুরু করেছি। তাহলে গ্রাফে দেখি 0.5 ইনপুটের জন্য আউটপুটটা কত? এখানে এই বরাবর আউটপুটটা কত? এখানে এসছে অ্যারাউন্ড 0.5 বলা যায় না? যদি ওটা অ্যারাউন্ড 0.5 হয়, তার মানে আপনারা ভিডি, এটা এখন আর 1 নাই, এটা হয়ে গেছে 0.5। তাহলে এখন আমাকে বলেন, এটা 0.5 হলে ভিডিএস তো আর 1 নাই, বিকজ সোর্স হচ্ছে 0, সো এটা হয়ে যাবে 0.5। তাহলে ভিডিএস বড় নাকি ভিজিএস মাইনাস ভিটিএন বড়? কোনটা বড়? ভিডিএস। ভিডিএস বড়। ভিডিএস মানেই হচ্ছে স্যাচুরেশন, ভিডিএস বড় হওয়া মানে হচ্ছে স্যাচুরেশন, তার মানে আবারও স্যাচুরেশন। এখন জোন 4 এ যান। জোন 4 মানে হচ্ছে 0.7 থেকে 0.8 এর মাঝামাঝি কোন একটা জায়গা। তাহলে আপনারা মাঝামাঝি বলতে বা 0.75 ধরেন। আচ্ছা, এবার তাহলে আমরা 0.75 দিয়ে করি। তাহলে এখন আমরা আছি জোন 4 এ। জোন 4 ইনপুট এখন আর 0.5 নাই, এখন 0.75। ভিএস তো শূন্য শূন্যই রয়ে গেছে, ভিজিএস তাহলে 0.5 থাকবে না, সেটা হয়ে যাবে 0.75। আর ভিটিএন 0.2 আছে, তাহলে ভিজিএস মাইনাস ভিটিএন কত হবে? 0.75 বিয়োগ 0.2 মানে 0.55। আচ্ছা, ওই পয়েন্টের জন্য ওইটা ছিল কোথায়? এই যে 0.7 আর 0.8 এর মাঝামাঝি এখানে। তার জন্য যদি আমরা গ্রাফে যাই, আউটপুটটা কত? শূন্যের অলমোস্ট কাছাকাছি, শূন্যের কাছাকাছি ধরেন 0.2 ধরলাম। তাহলে ভি আউটটা আর 0.5 নাই, সেটা এখন 0.2। আর ভিএস তো সবসময় শূন্য, তাহলে 0.2 আর শূন্য মানে ভিডিএস আপনার এখন 0.2। তাহলে এখন ভিডিএস বড় নাকি ভিজিএস মাইনাস ভিটিএন বড়? বিজিএস মানে বিটিএন লিনিয়ার। এখন এখন ভিজিএস মাইনাস ভিটিএন বড়, তার মানে এখন আপনার লিনিয়ার। এবার 5 নাম্বার জোনে যান। 5 নাম্বার জোন হচ্ছে 0.8 আর 1 ভোল্টের মাঝামাঝি কোন একটা value। আমরা ধরি সেটা হচ্ছে ধরেন মাঝামাঝি মানে 0.9। তাহলে এখন আপনারা 5 নাম্বার জোনের জন্য কাজ করবেন। 5 নাম্বার জোনের জন্য কাজ করব। 5 ইনপুট এখন 0.9, সো ইনপুট আর এটা নাই, ইনপুট এখন 0.9। ভিএস তো শূন্যই আছে, তাহলে ভিজিএস কত হবে? 0.9 বিয়োগ শূন্য, অর্থাৎ সেটা হবে 0.9। ভিটিএন 0.2ই আছে, তাহলে ভিজিএস মাইনাস ভিটিএন হবে 0.9 মাইনাস 0.2, তার মানে বিয়োগফল হচ্ছে 0.7। এইটার জন্য করেসপন্ডিং আপনার ভি আউটটা কত? অলমোস্ট শূন্যের কাছাকাছি, মানে আমরা বলতে পারি ভি আউটটা হচ্ছে অলমোস্ট শূন্যের কাছাকাছি মানে 0.1, তার মানে ভি আউটটা এখন অলমোস্ট শূন্যের কাছাকাছি 0.1। তো এটাই তো আপনার ভিডি। আর ভিএস তো সবসময় শূন্য এখানে, মানে ভিডিএস হচ্ছে এই 0.1 আর শূন্যের যে ডিফারেন্স, অর্থাৎ 0.1 আরো কমলো। তাহলে 0.1 বড় না ভিজিএস মাইনাস ভিটিএন যেটা 0.7 সেটা বড়? ভিজিএস মাইনাস ভিটিএন বড়, লিনিয়ার। অর্থাৎ আবারও লিনিয়ার। তখন আপনি আবারও লিনিয়ার পেলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন পার্টিকুলার রেঞ্জের মধ্যে সে কোন, মানে কোন জোনের মধ্যে সে কোন মোডে অপারেট করছে। প্রথমে ছিল কাট অফ, তারপর স্যাচুরেশন, স্যাচুরেশনে গিয়ে লিনিয়ার, লিনিয়ার। তাহলে পিমস এর জন্য কেমন হবে? শুরুতে বললাম ঠিক এক্স্যাক্টলি উল্টা, অর্থাৎ সি এদিক থেকে শুরু করবেন, এস এস এল এল, এইখানে যেটা এরকম ছিল সেটা উপরে যাবে এদিক বরাবর। বুঝতে পেরেছেন? সবাই পিমস এর জন্য বাসায় করে দেখবেন যে ঠিক আছে কিনা, ভ্যালু এভাবে ভ্যালু ধরে ধরে করবেন।
মানে value লিখেছি। এখন এই ভ্যালু গুলো ইউজ করে পিমস এর জন্য কন্ডিশন ইউজ করে করবেন। পিমস এর জন্য শর্ত কি ছিল? পিমস এর জন্য শর্ত হচ্ছে এনমস এর ঠিক উল্টা, মানে ভি এস টু জি, ভিএসজি যখন ভিটিপির ভ্যালু অপেক্ষা ছোট তখন কাট অফ, ভিএসজি যখন ভিটিপির ভ্যালু অপেক্ষা বড় তখন অন হয়েছে, এবং ভিএসজি মাইনাস ভিটিপির ভ্যালু এই জিনিসটা যদি ভিএসডি অপেক্ষা বড় হয় তাহলে লিনিয়ার, আর ওটা যদি ভিএসডি এর সমান বা তার চাইতে ছোট হয় তাহলে স্যাচুরেশন। আগেও বলেছি এখনো বলছি, কি বললাম? যখন আপনার সোর্স টু গেট পিমস এর জন্য বলছি, সোর্স টু গেট যখন ভিটিপি এর যে ভ্যালু তার চেয়ে ছোট তখন কাট অফ, আর যখন এই ভিএসজি ভিটিপির সমান বা তার চাইতে ভ্যালু আর কি তার সমান বা তার চাইতে বড় তখন আপনার ডিভাইসটা অন হয়েছে। বাট অন হওয়ার পরে কোন অপারেশনে মানে কোন মোডে কাজ করছে সেটা নির্ভর করবে এই ভিএসজি মাইনাস ভিটিপির ভ্যালু আর ভিএসডি এদেরকে কম্পেয়ার করে। যদি আপনার এটা বড় হয় তাহলে আপনার কাজ করছেন লিনিয়ারে, মানে ডিভাইস কাজ করছে লিনিয়ারে। আর যদি ভিএসজি মাইনাস ভিটিপির ভ্যালু এটা ভিএসডি এর সমান বা ভিএসডি টা বড় হয়ে যায় তাহলে হচ্ছে স্যাচুরেশন। এটা পিমসের। আমার লেখা কিন্তু ভুল হতে পারে, আগে যা লিখেছি ওটার সাথে মিলাই দেখবেন বা বইয়ের সাথে মিলাই দেখবেন, ঠিক আছে? সবসময় ভেরিফাই করবেন, যা ক্লাসে পড়ানো হবে অলওয়েজ ভেরিফাই করবেন যে ঠিক আছে কিনা। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আপনারা ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা কার্ভটা দেখলেন, তারপর নয়েজ মার্জিনটা কি কি সংজ্ঞা কেমন ছিল সেটা দেখলেন, তার জন্য যে জোন গুলো ছিল ভিআইএল ভিআইএইচ বা ভিওএল ভিওএইচ বা ভিএস এগুলা কি সেগুলো দেখেছেন, এবং ওটাকে গ্রাফে নেওয়ার পরে যে আমরা 5টা সেপারেট জোন পেলাম, এই জোনে কোথায় এনমসটা কোন মোডে কাজ করেছে আর কোথায় পিমসটা কোন মোডে কাজ করেছে এটাও কিন্তু আপনারা দেখলেন। এখন আমরা যখন এই একটু আগের ভিটিসিটা এঁকেছি, এই ভিটিসিটা আঁকার আগে আপনাদেরকে কি করানো হয়েছে? আপনাদেরকে ট্রানজিস্টরের সাইজিং পড়ানো হয়েছে, এবং সাইজিং পড়ানোর সময় কি বলেছিলাম? বলেছিলাম পিমস এর যে নেটওয়ার্কটা ছিল সেটা রেজিস্ট্যান্সকে আপনারা আর বানাবেন, আর বলেছিলাম এনমস এর যে নেটওয়ার্কটা ছিল নিচে সেটাকেও আপনারা আর বানাবেন। বলেছিলাম উপরের এই রেজিস্ট্যান্স আর নিচের রেজিস্ট্যান্সকে সমান করতে হয়, ট্রানজিস্টর সাইজিং এর উদ্দেশ্য ছিল সেটা। এবং যখন সমান হবে তখন বলেছিলাম ইকুয়াল রাইজিং এবং ইকুয়াল ফলিং ডিলে হয়। যখন রেজিস্ট্যান্সটা ইকুয়াল হয় তখন তাদের রাইজিং এবং ফলিং ডিলেটাও ইকুয়াল হয়, এটা বলেছি। আর রাইজিং আর ইকুয়াল ফলিং ডিলে ইকুয়াল হওয়ার মানে হচ্ছে বিটা এন আর বিটা পির ভ্যালু সমান হয়। বিটা এন কি বিটা পি কি সব কিন্তু আগে পড়ানো হয়েছে, ইকুয়েশন দেওয়া হয়েছে। সো বিটা এন এবং বিটা পি তখন সমান হয়। সমান হওয়া মানে হচ্ছে এই গ্রাফটা আমরা এঁকেছি আসলে বিটা এন আর বিটা পি ভ্যালু সমান করে, মানে হচ্ছে বিটা এন ডিভাইডেড বাই বিটা পি সমান সমান 1। সমান হওয়া মানে কি? রেশিও 1, তার জন্য গ্রাফটা আঁকা। এখন আমি যদি আপনাকে বলি যে আপনার এনমসটা স্ট্রং আর পিমসটা উইক, আমি যদি কখনো বলি যে এনমস পিমসকে কম্পেয়ার করা হচ্ছে, ধরেন আমরা গ্রাফ যেটা আঁকি সেটা ট্রানজিস্টর সাইজিং করে সবকিছু করে ইকুয়াল রাইজিং ফলিং ডিলে করে এই গ্রাফটা আঁকা হয়েছে, এটাকে আঁকা হয়েছে ইকুয়াল রাইজিং ডিলে ফলিং ডিলের সাথে ইকুয়াল করে। এখানে বিটা এন আর বিটা পি সমান, তার মানে হচ্ছে বিটা এন আর বিটা পির রেশিও এখানে 1। এখানে এনমস পি মসের স্ট্রেংথ সমান, এদের স্ট্রেংথ সমান। সমান মানে হচ্ছে এনমস পিমস একই হারে বা একই সমান স্ট্রেংথে পুল আপ এবং পুল ডাউন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এমন ভাবে সাইজিং করি, এবং এই জন্য এইটাকে বলা হচ্ছে নন স্কিউড, কোনো স্কিউ নাই, নন স্কিউড সার্কিট। আমরা যদি স্কিউড সার্কিট করি তার মানে হচ্ছে সাইজিং এমন করে করলাম যে আমাদের পিমসটা ওভারসাইজড। ধরেন আমি বললাম আমাদের পিমসটা ওভারসাইজড, এনমসটা যা আছে ঠিক আছে, পিমসটা ওভারসাইজড। পিমসটা ওভারসাইজড মানে হচ্ছে পিমসের যে নেটওয়ার্ক সেখানে যে রেজিস্ট্যান্স আর পি সেটা আর আর নাই, সেটা আর এর চাইতে ছোট, মানে আমাদের রেজিস্ট্যান্সকে কমায় ফেলছি, ভালো করেছে। তার মানে
তার বিটা পি এর ভ্যালু রিলেটিভলি বেশি, বড়। বিটা পি যখন রিলেটিভলি বড় হবে, তার মানে বিটা এন এর চাই আপনার বিটা পিটা কি বড়। অথবা অন্যভাবে বলা যায় বিটা এন আর বিটা পির যে রেশিও সেটা এক অপেক্ষা ছোট, মানে হচ্ছে বিটা পিটা বড় হচ্ছে। যখন এই ঘটনাগুলো ঘটছে, এই সবগুলো তো একই কথা, তখন আপনার এই গ্রাফটা রাইট শিফট হবে, এই গ্রাফটা ডান দিকে শিফট করে যাবে। এটা হবে যখন বিটা পিটা বিটা এন অপেক্ষা বড়, এটাকে বলা হয় গুড পি মস, উইক এন মস। তার জন্য জি কি বলেন, বলবেন বলেন। স্যার এই যদি ওভার সাইজ করি তাহলে স্যার ইকুয়াল দিলে কেমন হবে? ইকুয়ালিটি তো আঁকিনি, দেখেন ওভারসাইজ হলে কি বলেছি, আর পি ভ্যালু আর অপেক্ষা ছোট, এই জন্য তো অ্যারো দিয়েছে নিচের দিকে, স্যার ঠিক আছে। এবং এটাকে বলা হচ্ছে স্কিউড সার্কিট। ঠিক উল্টাটাও হতে পারে তো। উল্টাটা কি? উল্টাটা হচ্ছে যখন আপনার এনটা ওভারসাইজড, মানে বেশি বড় করেছেন, মানে এন এর রেজিস্ট্যান্স কমে গেছে, এবার এন এর রেজিস্ট্যান্স আপনার আর অপেক্ষা ছোট, বাট পি যেমন ছিল তাই আছে। তার মানে আপনার বিটা এনটা এখন বড় হয়েছে, তার মানে এখন আপনার বিটা এনটা বিটা পি অপেক্ষা বড়। তার অর্থ বিটা এন ডিভাইড বাই বিটা পি এখন এক অপেক্ষা বড়। এর অর্থ এন মস এখন স্ট্রং বা গুড, পি মসটা হচ্ছে এখন উইক। তার জন্য গ্রাফটা লেফট শিফট হবে। ঠিক আছে, অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে যখন বিটা এনটা বিটা পি অপেক্ষা বড়। তার মানে আপনার বিটা এন বিটা পি সমান হলে গ্রাফটা ঠিক মিড পয়েন্ট বরাবর গেছে মোর অর লেস। যখনই আমরা স্ট্রং পি মস করছি বা পি মস ওভারসাইজ হচ্ছে, গ্রাফ ডান দিকে যাচ্ছে। যখন এন মস ওভারসাইজ হচ্ছে বা এন মসটার নেটওয়ার্কটা স্ট্রং হচ্ছে, স্ট্রেংথ বাড়ছে, তখন গ্রাফটা বায়ে শিফট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার। কেন, যদি কেন জানতে চান, আপনারা এই কন্ডিশনের জন্য কারেন্ট বের করবেন, মানে এনমস আর পিমস এর কারেন্ট চেক করবেন এই সব শর্তের জন্য। দেখবেন যে মিড পয়েন্টের জন্য তো কারেন্ট সমান ছিল, এই শর্তের জন্য পিমস এর কারেন্ট বেশিরভাগ সময় বেশি থাকে, আর এই শর্তের জন্য মানে বিটা এন এর শর্তের জন্য এনমস এর কারেন্ট বেশিরভাগ সময় বেশি থাকে। তো যার কারেন্ট বেশি সেটার স্ট্রেংথ বেশি হওয়ার কারণে গ্রাফটা লেফট অথবা রাইট শিফট হয়। কারেন্ট দিলেই আপনারা দেখবেন কারেন্ট ইকুয়েশন দিয়ে। আমরা ক্লাসে দেখাই না, অন্যান্য সেকশনে দেখাইনি, কারণ সময় স্বল্পতা আছে, কারণ একটা লেকচার পুরো লাগবে যদি আমি এটার ইকুয়েশন আপনাকে দেখাতে চাই। কিন্তু এটা কঠিন কিছুই না, শুধু কারেন্টের ইকুয়েশন ব্যবহার করলেই দেখতে পারবেন যে গ্রাফটা কিভাবে রাইট শিফট আর লেফট শিফট হয়। ঠিক আছে, ইকুয়েশনটাতে কোনো কোয়েশ্চেন আছে? বুঝিনি। স্যার আইডিএস এর ইকুয়েশনটাতে এই যে বিএনবি ভ্যালুটা বসাই দিয়েছে। হ্যাঁ, আপনারা আইডিএস এর ইকুয়েশন দিয়ে কম্পেয়ার করলে দেখতে পারবেন যে গ্রাফটা কিভাবে ডানে আর বায়ে শিফট করছে। ঠিক আছে, অথবা আপনারা তো এখন ইয়ে আছে আপনাদের কাছে, কারেন্টও লাগবে না। আপনাদের কাছে তো অলরেডি ভার্চুয়াসের ক্র্যাক ভার্সনই আছে, ওখানে সমান সাইজ করে দেখবেন গ্রাফটা কোন দিক দিয়ে যায়, তারপরে একটাকে বড় করবেন, আউটপুটে দেখবেন গ্রাফটা ডানে সরে গেছে, আরেকটাকে বড় করবেন, দেখবেন গ্রাফটা বায়ে সরে গেছে। ঠিক আছে, ল্যাব টু, মানে আপনার ল্যাব শিটটা যদি খোলেন তাহলে দেখবেন ওখানে ল্যাব টু তে আমরা ভোল্টেজটাকে সুইপ করি, ল্যাব টু তে আমরা ভিটিসি বের করি। ওই ল্যাব টু এর জন্য মানে ওখানে এই কাজটা করা হয়, একটাকে আপ সাইজ আর একটাকে ডাউন সাইজ করে এরকম দেখা যায় গ্রাফ ডানে বায়ে শিফট করে। এবং কেন করছে? কারেন্টের কারণে। কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার লেআউট নিয়ে কোয়েশ্চেন আছে। লেআউট নিয়ে বলেন, লেআউট নিয়ে কি প্রশ্ন? আমাকে স্যার 2 মিনিট দিবেন স্যার, আমি ছবি তুলে স্ক্রিনশট দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
উনি শেয়ার করতে করতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এতটুকুই। স্যার আমরা স্যার ওই আউটপুট লো, না স্যার ইনপুট লো আর ইনপুট হাই স্যার যে টার্মটা দেখেছিলাম স্যার, সেখানে জি স্যার আমাদের যখন স্যার ইনপুট লোটা স্যার আমরা ধরছিলাম 0.3 আর ইনপুট হাইটা ধরছিলাম স্যার আমরা 0.7 বা এরকম। তো জি স্যার জি ইন্টারমিডিয়েট যে ভোল্টেজ গুলো আছে ধরেন স্যার 0.5 বা জিরো হ্যাঁ। পয়েন্ট ফোর এই জায়গাগুলোকে স্যার লজিক কি ধরবে সার্কিটটা? আচ্ছা, এই পয়েন্টে আপনার কি হচ্ছে, ইনপুট এই পয়েন্টের জন্য কিন্তু এনমস পিমস দুইটাই অন, আর দুইটা অন থাকার কারণে মোটামুটি আপনার এনমস এবং পিমস দুইটা স্ট্রেংথ কাছাকাছি থাকে। সো এই সময়ে কিন্তু পার্টিকুলারলি কোনো লজিক ধরতে পারবে না। এই জন্য এই জোনকে বলা হয় ফরবিডেন জোন। এই জোনে ডিভাইস কনফিউজ থাকবে, সে লজিক 1 ধরবে না 0 ধরবে, সে কিন্তু ডিসাইড করতে পারছে না, বিকজ পিমস এনমস দুইটাই সাইমালটেনিয়াসলি অন। শুধু অনই না, দুইটার স্ট্রেংথ খুবই অলমোস্ট সমান। এই জন্য এই জোনটাকে বলা হয় ফরবিডেন জোন। এখানে অপারেট করবে না। আমাদের উদ্দেশ্য আমাদের ডিভাইস যাতে করে এই জোন, ডিভাইস তো এই জোনে যেতেই হবে, কিছু করার নাই, যেহেতু আইডিয়াল না, রিয়েলিস্টিক, কিন্তু আমাদের উদ্দেশ্য এই জোনে যাতে খুব দ্রুত চলে যায়। আমি আপনাদেরকে একটা সুইচিং ইয়ে টাইমটা দেখে স্যার কাজটা করতে হবে স্যার। সুইচিংটা আপনার এমন ভাবে করতে হবে, এটা হোয়াইট বোর্ডে আঁকি। আমরা চাই আমরা চাই আমরা চাই আমরা এই জিনিসটা চাই না। আমরা চাই দেরিতে হলো একটু ফাস্ট হোক, এটা একটু দ্রুত হোক, কিন্তু এটা চাই না। বিকজ এইটা মানে হচ্ছে অনেকক্ষণ সময় ধরে, এই মাঝখানে অনেকটা সময় ধরে আপনারা ফরবিডেন জোন পাচ্ছেন। ঠিক আছে, এবং এই ফরবিডেন জোন মানে হলো এই জোনের মধ্যে আপনার এনমস পিমস দুইটাই অন। এনমস পিমস দুইটা অন থাকা মানে হচ্ছে এই সময়ে আপনার ভিডিডি থেকে গ্রাউন্ড এর মাঝখানে আর এন এবং আর পি দুইটাই অ্যাক্টিভলি আছে। তার মানে এই সময় ধরে আপনার ভিডিডি থেকে গ্রাউন্ডের মাঝখানে কিন্তু কারেন্ট ফ্লো করবে। এই সময় পুরোটা কারেন্ট এই সময় ধরে কিন্তু ফ্লো করতে থাকবে। তাহলে এই সময় যে কারেন্টটা ফ্লো করে, সেই কারেন্টের একটা নাম আছে। এই সময় যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে আমরা বলছি ক্রোবার কারেন্ট। ক্রোবার কারেন্ট, অথবা কোন কোন জায়গায় এটাকে সুইচিং কারেন্টও বলে, বাট সুইচিং এর অন্য একটা টার্মও আছে, সো আপনারা ক্রোবার কারেন্টই বলেন, সেটাই সেফ। এই সময়ে যে কারেন্টটা ফ্লো করছে এটা ক্রোবার কারেন্ট, এবং এই ক্রোবার কারেন্টটা ভিডিডি থেকে গ্রাউন্ডে ফ্লো করতে থাকে। এই সময়টা যদি অনেক বড় হয়, অনেকক্ষণ সময় ধরে কারেন্টটা ফ্লো করবে। আর কারেন্ট ফ্লো করার মানে হচ্ছে পাওয়ার কনজাম্পশন হচ্ছে। সো এই যে পাওয়ারটা কনজিউম করলো, যেটা একটা ডাইনামিক পাওয়ার, যেটা শুধুমাত্র সুইচিং এর সময় হয়, একটা ডাইনামিক পাওয়ার, এই ডাইনামিক পাওয়ারকে বলা হয় ক্রোবার পাওয়ার কনজাম্পশন। সেটা ক্রোবার কারেন্টের কারণে হচ্ছে। আমরা চাই এই জোনটা খুব দ্রুত পার হয়ে যাক, যাতে করে কারেন্টটা খুব কম সময়ের জন্য ফ্লো করুক, পাওয়ার কনজাম্পশনটা কম সময়ের জন্য হোক। বিকজ মনে রাখবেন, পাওয়ার কনজাম্পশন 1 ঘন্টা ধরে হওয়া মানে কিন্তু আপনার এনার্জি কি, এনার্জি হচ্ছে পাওয়ার আর টাইমের কিন্তু গুণফল, যেটাকে অন্য ভাষায় বলা হয় পিডিপি, পাওয়ার ডিলে প্রোডাক্ট। সো আমাদের এনার্জি কিন্তু নির্ভর করছে এই পাওয়ার আর কতক্ষণ সময় ধরে পাওয়ার কনজিউম করছে তার উপরে। আর এনার্জিটা এফেক্ট করবে কোথায়, আপনার ল্যাপটপের ব্যাটারিতে। ব্যাটারি কিন্তু পাওয়ারে কাজ করার, মানে ব্যাটারি প্যারামিটার কিন্তু দুইটা থাকে। ব্যাটারি প্যারামিটার কিন্তু দুইটা থাকে। আপনারা ব্যাটারি প্যারামিটারের মধ্যে কি ইউনিট ব্যবহার করেন, কে বলতে পারেন ব্যাটারি ইউনিট কি? স্যার মোবাইল কেউ তো কি স্যার এমএইচ, মিলি অ্যাম্পিয়ার। এমএইচ না, মিস করে গেছেন মাঝখানে একটা জিনিস। পাওয়ার ব্যাংকের ইউনিট কি? পাওয়ার ব্যাংক কিনেন না আপনারা? বলে না অনেক বড় বড়, একটা ভ্যালু বলেন, বড় একটা ভ্যালু বলেন, পাওয়ার ব্যাংকের ভ্যালু কত বলে? স্যার কখনো কিনা হয় নাই স্যার, জানি না। আপনারা এখন উপস্থিত আছেন 8 জন, কেউ কোনদিন পাওয়ার ব্যাংক কিনেননি? আচ্ছা, পাওয়ার ব্যাংক কিনেননি, ভালো কথা। সেলফোন কিনতে গেলে কি দেখে কিনেন? বুঝলাম আপনারা অনেক কিছু চেক করেন, প্রসেসর দেখেন, জিপিইউ দেখেন, মেমোরি কত দেখেন, কত ইয়ে দিচ্ছে, কি বলে, ডিস্ক স্পেস কিরকম দিচ্ছে, সেগুলো সব দেখেন, মানলাম। স্ক্রিন কত বড় সেটা মানলাম, রেজলিউশন কেমন মানলাম। কিন্তু পাশাপাশি কি আপনারা দেখেন না যে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এমএএইচ দেখেন না? স্যার ওটাই তো বললাম স্যার, এমএইচ স্যার। এমএইচ না, মিলি অ্যাম্পিয়ার
অ্যাম্পিয়ার বাদ দিচ্ছেন কিভাবে? কখনো চিন্তা করেছেন মিলি অ্যাম্পিয়ার আওয়ার জিনিসটা আসলে কি? বলেন তো মিলি অ্যাম্পিয়ার আওয়ার জিনিসটা কি? স্যার প্রতি ঘন্টায় কত মিলি দেখতে? স্যার আরে এক আরে আরো ঘন্টায় ভালো মিলিয়ন কথা আছে। আরে আপনার এককের দিকে তাকাচ্ছেন, এটার ভালো নাম আছে তো একটা। আই সমান সমান কি ফর্মুলা বলেন তো? কারেন্ট সমান সমান VAR। আরে ভি বাই আর গেলেন। আই এর আসল সংখ্যা কিন্তু ভি বাই আর না। ওই আই এর আই এর সঙ্গে কিন্তু ভি আর আর দিয়ে আসে নাই। হ্যাঁ, এটা তার আসল সংখ্যা। আসলে তো ডি কিউ দেওয়া উচিত, কিন্তু ধরলাম কিউ বাই টি। তাহলে আপনারা ক্রস মাল্টিপ্লাই করলে কি পাবেন? কিউ সমান সমান আইটি পাবেন না? এই দেখেন, এই আইটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, টাইমটা হচ্ছে আওয়ার। তার মানে মিলি অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে কি দেয়, কি পরিমাণ চার্জ, কত কুলম্ব। আপনার যত বেশি চার্জ ব্যাটারিতে আছে তত আপনার এনার্জি বেশি, বিকজ চার্জের সাথে এনার্জি সম্পর্ক। আর এনার্জি কতক্ষণ সময় ধরে ইয়ে করছেন তার উপর নির্ভর করছে পাওয়ার। তার মানে আপনারা পাওয়ার কত সময় ধরে কনজিউম করলেন, যত আপনি সময়টা কমাতে পারবেন আপনার ইজিলি এনার্জিটা কি হবে, কম 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 কনজিউম করবে। আর যখনই আপনার এনার্জি কম কনজিউম করবে ইভেন্টুয়ালি আপনি বেশি সময় ধরে ব্যাকআপ পাবেন। ঠিক আছে? সো এই জন্য উদ্দেশ্য হচ্ছে এক কোন কথা থেকে কোথায় গেলাম। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে তাহলে আমাদের এই টাইমটাকে কমানো। অবভিয়াসলি আরো ঝামেলা আছে, এটা জাস্ট একটা রাফ কথা বললাম। মানে এটাই কিন্তু আলটিমেট কথা না, আরো অনেক বিষয় থাকে, কিন্তু এটা জাস্ট একটা রাফ কথা বললাম আপনাদেরকে যে আমাদের উদ্দেশ্য এটাকে যত যত ফাস্ট করা যায়। আমরা চাই না এরকম অনেকক্ষণ সময় ধরে হোক। ঠিক আছে? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো বললাম আজকে এ পর্যন্ত। আর কি একজন একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলেন, স্যার খবরটা শেয়ার। করেন, শেয়ার করেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। স্যার এখানে স্যার আমি স্যার এই মেথডে করছি স্যার। এখানে স্যার আমার ক্ষেত্রে হয়েছে কি ওভারল্যাপ হয়েছে, এই যে মেটালের ওভারল্যাপ হয়েছে। এভাবে করলে কি স্যার সমস্যা হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার যদি এমন এক্সপ্রেশন আমি দেই যে এক্সপ্রেশন ওভারল্যাপ ছাড়া করা যায়, সেটা যদি আপনি ওভারল্যাপ দিয়ে করেন আমি কিন্তু পয়েন্ট কাটবো। কারণ আপনার প্রথম উদ্দেশ্য হবে আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস। আবারও বলি, আপনারা আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস যদি সার্কিটের মধ্যে, লেআউটের মধ্যে ওভারল্যাপ না করে করা যায়, আপনারা ওভারল্যাপ করতে পারবেন না। কারণ আপনারা মেটাল টু ব্যবহার করতে পারবেন না। যদি মেটাল টু না ব্যবহার করে লেআউট আকার মতো হয়, মেটাল টু ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? যদি এমন হয় যে মেটাল টু আপনাকে ব্যবহার করতেই হচ্ছে, আর কোনো উপায় নাই, দেন দ্যাট ইজ ডিফারেন্ট। দুই নাম্বার কথা, এইভাবে যদি লেআউট আঁকেন, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করব যে আপনি কি এখানে ইয়ে শেয়ার করেছেন, ডিফিউশন জোন কি শেয়ার করেছেন? জি স্যার, শেয়ার করে মানে আমি ইউএস প্যাড দিয়ে করে সবগুলো কানেক্ট করে দিচ্ছি আর কি, খালি এফটা মানে ওই যে এফটা শেয়ার হয়নি। আচ্ছা, যদি হ্যাঁ, so আপনার টার্গেট থাকবে অলওয়েজ যত ম্যাক্সিমাম ডিফিউশন জোনকে আপনারা শেয়ার করতে পারেন, এটা এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে মেটাল টু আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি বাধ্য হন দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু যদি বাধ্য না হন তাহলে কিন্তু মেটাল টু মানে এটা ইয়ে না যে ধরেন আমার মনে চাইলো আমি ব্যবহার করলাম, এটা কিন্তু হবে না। আপনারা যদি বাধ্য হন দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু যদি বাধ্য না হন মেটাল টু ব্যবহার করা যাবে না। বিকজ যত কম মেটালের ব্যবহার করব তত বেটার। নিজে কি স্যার মানে ইউএস প্যাড দিয়ে মানে শর্ট করে মানে ব্যবহার হবে নাকি? কুইজের জন্য আপনার ইউলার নাই, কুইজের জন্য ইউলার দেয়নি, কিন্তু ইউলার ডেফিনেটলি এক্সামে থাকবে, মানে ফাইনালে থাকবে ইনশাআল্লাহ। বাট কুইজের জন্য ইউলার লাগবে না। কুইজের জন্য আমি আপনাদেরকে সিকোয়েন্স বলে দিতে পারি, যদি লাগে সিকোয়েন্সটা বলে দিব। সো আপনার ইউলার লাগছে না। ইউলার তো লাগে হচ্ছে সিকোয়েন্স জানার জন্য, কুইজে আপনাদের সিকোয়েন্সটা বলে দিব। স্যার কুইজে কি স্যার স্টিক ডায়াগ্রাম আঁকতে পারবো নাকি স্যার আপনি যেভাবে দেখাইছিলেন স্যার ওভাবে স্যার? বাই দ্য ওয়ে, স্টিক ডায়াগ্রাম আমি ক্লাসে দেখিনি। দেখাইছেন স্যার, কিন্তু স্টিক ডায়াগ্রাম স্যার বুঝতে মানে কালারিং ইউজ করতে হয় স্যার, একটু সমস্যা। হ্যাঁ, স্টিক ডায়াগ্রামে কালার তো ব্যবহার করতে হয়। আপনারা কিন্তু কুইজে কালার ব্যবহার করতে পারবেন, কারণ কুইজে তো আমি এই
অফিসিয়ালি কোনো জায়গায় যাচ্ছে না, খাতা তো শুধু আমি দেখবো। এই জন্য কুইজে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। অতএব আপনার যদি অ্যাটলিস্ট 3টা কালার আনতে পারেন, কালো, নীল আর লাল, তাহলে ভালো হয়। যদি কেউ না আনতে পারেন, বাধ্যতামূলক অবশ্যই না, যদি কেউ না আনতে পারেন সমস্যা নাই, তখন হচ্ছে একটু ওই লাইন গুলোকে বোল্ড করে দিয়ে বোঝানো যায়। মানে স্যার আমাদের প্রথমত এন প্লাস আর পি প্লাস তো কোনো সমস্যা না, কারণ এন প্লাস আর পি প্লাস তো আপনার অনেকগুলো না, এন প্লাস পি প্লাস তো একটা করে লাইন গেছে, ওই একটা লাইনের ডান দিকে বা বাম দিকে এন প্লাস পি প্লাস লিখে ফেললেই কিন্তু হয়ে যায়। সো এন প্লাস পি প্লাস কোনো সমস্যা না। সমস্যা আপনার বাকি 3টা জিনিস, কন্টাক্ট, পলি আর মেটাল ওয়ান। প্রথমত কন্টাক্ট, আমি ক্লাসে বলে দিয়েছি যে আপনারা ক্রস চিহ্ন দিলে ভালো হয়, কন্টাক্ট ক্রস চিহ্ন দিলে ভালো হয়, বোল্ড করার চাইতে ক্রস দিলে ভালো হয়, কারণ ক্রস দিলে হচ্ছে বোঝাটা সহজ, যেখানে একটা কন্টাক্ট বসছে। সো ক্রস দিবেন কন্টাক্টের জন্য। আর পলি আর মেটাল ওয়ানের জন্য, পলিও তো খুবই মানে লিমিটেড, জাস্ট ভার্টিক্যাল লাইন পড়ে। সো পলি যদি আপনারা একটু বোল্ড করে দেন, হালকা একটু বোল্ড করে দেন, আর মেটালটা যদি রেগুলার একটা লাইন টানেন, তাহলে কিন্তু বোঝা সম্ভব যে পলি আর মেটাল। তার মানে একটা কালি দিয়েও ডিস্টিংগুইশ করানো যায়। কথা কি বুঝতে পারলেন? এন প্লাস আর পি প্লাস তো একটা করে হরাইজন্টাল লাইন, যেটা ভিডিডি এর কাছে সেটা পি প্লাস, যেটা ভিএস এর কাছে সেটা এন প্লাস, দেখেই বোঝা যাচ্ছে। কন্টাক্ট আপনারা ক্রস দিয়ে দিবেন, তাহলে কন্টাক্টে কোনো কনফিউশন থাকলো না। বাকি আছে পলি আর মেটাল। ইউজুয়ালি আপনাদের দেওয়া হয় এমন লেআউট যেগুলোর ক্ষেত্রে পলি শুধুমাত্র একটা করে ভার্টিক্যাল লাইন যায়, একটা করে ভার্টিক্যাল লাইন। সো পলিও আসলে ইজিলি দেখে বোঝা যায়। তারপরও আপনারা চাইলে পলিকে একটু বোল্ড করে দিতে পারেন। আর শুধু বাকি থাকলো সেক্ষেত্রে মেটাল ওয়ান। মেটাল ওয়ান হালকা একটা স্ট্রেট বা ডানে বায়ে লাইন টানবেন কালো দিয়ে, তাহলেই হয়ে গেল। মানে বুঝতে পারলাম? কিছু মেটালের জন্য ব্লু ইউজ করতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম আছে নাকি? আমি আমার মতো না না না, এরকম কোনো নিয়মই নেই। কালার ব্যবহার করতে পারলে ডিস্টিংগুইশ করা যায় খুব সহজে, এই জন্য বলেছি। এটা কোনো বাধ্যবাধকতা নাই। স্যার স্টিক ডায়াগ্রামের ক্ষেত্রে স্যার মানে ওই যে আমি যেটাকে আছে মানে ট্রানজিস্টর এনপিএন, ওটা স্যার যদি আমি একটা কালার দিয়ে দিই না স্যার বোঝা যায় না। আমি যদি এরকম ছোট একটা বক্স আকারে দিই রেক্টেঙ্গুলার, তাহলেই সমস্যা হবে। কিন্তু বক্স আকারে দেয়াটা আসলে এইভাবে দেয়াটা কনফিউজিং হবে, বিকজ আমি কিভাবে বুঝবো? কারণ দেখেন আপনার এখানে, এইখানে যদি দেখাই, এইখানে ধরেন যে এইখানে এই জোনগুলো কনফিউশন তৈরি করবে, বিকজ এখানে আপনি শেয়ার করেছেন নাকি করেন নাই, এটা একটা প্রশ্ন। বিকজ আপনাদের এখানে বক্স শেষ, আপনার যদি বক্স পুরোটা কন্টিনিউ হতো এরকম, তাহলে আমি মানতে পারতাম। কিন্তু আপনি যদি এইভাবে বক্স দেন, এভাবে বক্স দেন, তারপর এভাবে কানেক্ট করে দেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে এরা কি ডিফিউশনকে শেয়ার করছে নাকি ডিফিউশনকে শেয়ার না করে আপনার মেটাল দিয়ে কানেক্ট করেছেন? এটা কিভাবে বুঝবো? আমার কথা কি বুঝতে পারলেন? জি স্যার। এই জন্য বলেছে। আর একটা কোয়েশ্চেন স্যার, মানে এখানের মধ্যে স্যার যেটা আছে মানে ওই যে স্কেমেটিকে, স্যার ইটা তো সোর্সের সাথে কানেক্ট আছে, তাহলে আর একটা পয়েন্ট ডি হবে, এটা তো বুঝতে পারতেছি। তারপর মানে ওই এনমসের ক্ষেত্রে নিচের দিকে মানে ইটা তো গ্রাউন্ডের সাথে কানেক্ট, ওটা সোর্স। আর অন্য হ্যাঁ পয়েন্ট ডি, এটা ড্রেন হ্যাঁ বুঝলাম। হ্যাঁ। উপরে যেটা আছে স্যার ওটা স্যার কোনোভাবে মানে এজিউম করা যায় না না স্যার, এটা মানে মানে নিচের পয়েন্টে যে মানে সোর্সই হইতে হবে বা ড্রেনও তো হইতে পারে, এটা স্যার ফাইন্ড আউট করা যায় না? না, আপনার কি এটা কি সবগুলো এনমস এর জন্য বললেন? এনমসের জি স্যার। সকল এনমসের সকল ড্রেইনের পটেনশিয়াল সোর্সের চাইতে বেশি হতে হবে, ভিডির ভ্যালু সোর্সের চাইতে বেশি হতে হবে। তার মানে আপনারা দেখবেন কোন পয়েন্টের পটেনশিয়াল বেশি। একটা এনমসের যেই পয়েন্টের পটেনশিয়াল বেশি হবে সেটা হবে ড্রেইন, অন্য পয়েন্ট সোর্স। ঠিক আছে? যে কোনো এনমসের দিকে তাকাবেন, ড্রেন আর সোর্স হবে কোনটা, ড্রেইনের পটেনশিয়াল হবে বেশি, সোর্সের পটেনশিয়াল হবে কম। তার মানে যেই পয়েন্টের পটেনশিয়াল বেশি সেটা ড্রেইন, যে পয়েন্টের পটেনশিয়াল কম সেটা সোর্স। স্যার এখানে কেমন স্যার কোনটার পটেনশিয়াল বেশি ডি এর ক্ষেত্রে? আপনারাই বলেন, আপনারাই বলেন। এই যে আপনি এঁকেছেন এই পুরো ব্লকের মধ্যে, এটা আপনার আউটপুট টার্মিনাল আর এটা আপনার জিএনডি, তাহলে আপনার কোথায় পটেনশিয়াল বেশি হতে হবে? অলওয়েজ আইদার আপনার আউটপুট জিএনডি চেয়ে বেশি অথবা আউটপুট জিএনডি সমান। তার মানে দুইটা সম্ভাবনাই বলছে আউটপুটের পটেনশিয়াল বেশি।
সো উপর থেকে নিচে নামবেন, সবগুলো উপরের হবে ড্রেইন। তার মানে দেখেন, সরি, এটা ড্রেইন, এটা ড্রেইন, এখানে তার সোর্স, এটা বি এর সোর্স। সি এর জন্য আবার এই পয়েন্টটা তার ড্রেইন, সি এখানে তার সোর্স। ডি এর জন্য এখানে তার ড্রেইন, এখানে ডি এর সোর্স। ই এর জন্য এটা তার ড্রেইন, ই এর এখানে তার সোর্স। এফ এর জন্য এখানে তার ড্রেইন, এখানে তার সোর্স। হয়ে গেল, স্যার বুঝতে পারছি। ঠিক আছে। আর পিমস এর জন্য মনে রাখবেন, সোর্স হচ্ছে বেশি পটেনশিয়ালে থাকবে, ড্রেইন হচ্ছে কম পটেনশিয়ালে থাকবে। এটা পিমস এর জন্য। ঠিক আছে, স্যার বুঝতে পারছি। ঠিক আছে। Thank you. আর কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। আমাদের স্যার অনলাইন জি। ক্লাস হবে না স্যার রবিবার? রোববারে তো অবরোধ যদি থাকে তাহলে তো অনলাইন, মানে ইউনিভার্সিটি যদি খোলা থাকে তাহলে তো ইউনিভার্সিটিতে ক্লাস এবং সেক্ষেত্রে এক্সাম। আর যদি ইউনিভার্সিটি বন্ধ থাকে, মানে বাসা থেকে করতে, তাহলে বাসা থেকে তো রেগুলার ক্লাস। নোটিশ দিয়ে দিচ্ছে অনলাইনে। যদি ইয়ে হয় তাহলে অনলাইন ডেফিনেটলি। স্যার নোটিশ অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে। বুঝতে তো ভালো, মানে নোটিশ যা বলে তাই তো করবে, না আমি তো কেউ না। স্যার আরেকটা জিনিস স্যার, স্যার আপনি জি। যেটা লিখছেন স্যার, মানে নোটপ্যাড যেটা লিখছেন ওটা একটু দেওয়া যাবে স্যার ক্লাসরুম? এখন লিখলাম মানে হচ্ছে এই গত 1 ঘন্টায়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমি তাহলে এখনই শেয়ার দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, thank you. জি, ঠিক আছে।